নমস্কার, শুভ সন্ধ্যা। Let me tell you in confidence that I never was a philosopher, although I have written philosophy, which is another story altogether. I knew precious little about philosophy before I did the yoga and came to Pondicherry. I was a poet and a politician, not a philosopher. শ্রী অরবিন্দ, যাকে আমরা অনেকে সাধারণভাবে ঋষি অরবিন্দ বলেও জানি। এই উক্তি তার আত্মোন্মোচন। আমরা তার দর্শন বা যোগ নিয়ে যতটা আলোচনা করে থাকি, তার সাহিত্য সাধারণ ক্ষেত্রে ঠিক ততটা আলোচিত হয় না। সাহিত্য জীবনের দর্পণ। মেধার সাথে বধির আলাপচারিতাকেই আমরা সাহিত্য বলে জানি। আজ আমরা শ্রী অরবিন্দকে জানব তার সাহিত্যের আলোকে। তার লেখা পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা 5টি। এছাড়াও বেশ কিছু অসম্পূর্ণ নাটক রয়েছে, 2টি পূর্ণাঙ্গ ইংরাজি ও 2টি পূর্ণাঙ্গ বাংলা গল্প। এছাড়া অসংখ্য প্রবন্ধ, কাব্যনাট্য, কবিতা এবং মহাকাব্য সাবিত্রী আমাদের সাহিত্যের ঝুলি পূর্ণ করেছে। লামিরে বুকসের আয়োজনে আমাদের সান্ধ্য বৈঠকি শ্রী অরবিন্দ ও সাহিত্য চর্চা। আমাদের মধ্যে উপস্থিত আছেন কিছু বিশিষ্ট জন, যারা আজকের সন্ধ্যাতে আমাদের ঋদ্ধ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর রিমা ঘোষ, সহকারী অধ্যাপিকা, ইংরেজি বিভাগ, স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজ, উত্তরপাড়া। তার গবেষণাপত্রের বিষয় ছিল পূর্ণ যোগের আলোকে শ্রী অরবিন্দের রাজনৈতিক দর্শন। অধ্যাপক সুপ্রভাত চ্যাটার্জি, কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের ইংরেজি চর্চা, আলোচনা ও অধ্যাপনার সাথে যুক্ত। বর্তমানে তিনি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও কর্মরত। তার বর্তমান গবেষণার বিষয় আমেরিকান কবিতা ও শ্রী অরবিন্দ বিষয়ক অধ্যয়ন, যা তিনি তুলনামূলক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা ও সংকলনে তার কিছু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপক রুদ্রাশিস দত্ত, প্রীতিলতা ওয়েদাদার মহাবিদ্যালয়ে ইংরাজি সাহিত্যের অধ্যাপক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে শ্রী অরবিন্দের কবিতা নিয়ে তিনি পিএইচডি করেছেন। তার আগ্রহের বিষয় শ্রী অরবিন্দ চর্চা এবং তিনি নিয়মিতভাবে শ্রী অরবিন্দ পাঠমন্দির অন্যান্য বিদ্যাপীঠে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শ্রী অরবিন্দ অধ্যয়ন কেন্দ্রে আমন্ত্রিত আলোচক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। গবেষক অনসুয়া দাস, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত। তার গবেষণার প্রধান ক্ষেত্র শ্রী অরবিন্দের দর্শন ও ইন্টিগ্রাল থিওরি। তিনি নিয়মিতভাবে একাডেমিক প্রবন্ধ ও সাহিত্য ভিত্তিক গবেষণামূলক রচনা প্রকাশ করেন। আমরা এই 4 জন যিনি বক্তা আছেন আজকের সন্ধ্যাতে, তাদের যদি ভিডিওগুলো একটু অন করেন আমাদের খুব ভালো লাগবে। আমরা অনুরোধ করব প্রত্যেককে, যারা আমরা এখানে উপস্থিত আছি আজকের সন্ধ্যাতে, তারা যদি আমাদের যাবতীয় প্রশ্ন সেটা যেন আমরা আমাদের সমস্ত বক্তব্য বক্তারা রাখার পর অনুষ্ঠানের শেষ অংশে এসে রাখতে পারি। না হলে হয়তো অনুষ্ঠানের ছন্দটা কোথাও গিয়ে পতন ঘটতে পারে। তো আমরা আজকে শুরু করছি আমাদের আলোচনা। বক্তা ছাড়া অন্য সকলের ভিডিওটা একটু অফ রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমরা সবাইকে অনুরোধ করব যে বক্তারা যখন যিনি বলছেন তাকে ছাড়া বাকিরা যদি অনুগ্রহ করে একটু ভিডিওটা বন্ধ রাখেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তো আমরা আজকের আমাদের যে আলোচনা সেটা তাহলে আমরা শুরু করতে পারি। তো আমি অনুরোধ করব, যেহেতু শ্রী অরবিন্দের কবিতা এবং নাট্যকাব্যের সংখ্যা প্রচুর এবং মহাকাব্য সাবিত্রীর কথা তো বাদ দেওয়াই যায় না, তো আমি অনুরোধ করছি যে অধ্যাপক রুদ্রাশিস দত্ত, রুদ্রাশিস স্যার, আপনি যদি একটু
শুরুটা করেন তাহলে আমাদের সুবিধা হবে একটু আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে। এবং হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে শুনবো যে শ্রী অরবিন্দের কাব্য, কাব্যনাট্য এবং কবিতা, মহাকাব্য সম্পর্কে আপনার কিছু বিশ্লেষণ। এই সান্ধ্য বৈঠকিতে সকলকে আমার শুভেচ্ছা ও প্রণাম। আজকের এইটা যখন আজকে সকালে আমি পেলাম, এই সান্ধ্য বৈঠকি কথাটি আমার খুব মনে লেগেছে। তার কারণ হচ্ছে এর আগে যখন যে পরিস্থিতিতে বহুবার শ্রী অরবিন্দ বা শ্রী অরবিন্দ কবিতা বা দর্শন নিয়ে আলোচনা করেছি, সেই অ্যাটমসফিয়ারটা মানে এত গুরুগম্ভীর এবং এত সিরিয়াস যে সেই সব জায়গায় সাধারণত একটা বৈঠকি কথাটির মধ্যে যে একটা ইনফর্মাল ব্যাপার আছে, এবং যে ইনফর্মালিটি অ্যাকচুয়ালি কিন্তু শ্রী অরবিন্দ চর্চার একটা খুব বড় অ্যাডভান্টেজ বা জায়গা। কারণ আমি নিজে শ্রী অরবিন্দর উপর কাজ করতে গিয়ে দেখেছি, এবং তার পরবর্তীকালেও যত না ফর্মাল কনটেক্সটে বিদগ্ধ যারা মানে সাহিত্যের বা দর্শনের বিদগ্ধ শ্রী অরবিন্দ স্টাডিজের যারা এক্সপার্টস, তাদের ফর্মাল লেকচারে যত না আমি সমৃদ্ধ হয়েছি, তার থেকে বেশি সমৃদ্ধ হয়েছি এরকম বৈঠকি ধরনের ইনফর্মাল আলোচনা বা আলাপ পরিচয়তায়। সুতরাং এটা আমার ভীষণ নজর লেগেছে, এবং আমার মনে হয় আমরা যখন মানে একটু ফ্রিলি মানে শ্রী অরবিন্দ কেন, যে কোনো লেখক, যে কোনো সাহিত্যিককে একটু ফ্রিলি, একটু মানে কোনো রকম কোনো মানসিক কনস্ট্রেন্টস সেইটাকে ছেড়ে বাদ দিয়ে অ্যাপ্রোচ করব, দেখবো আমাদের এই অ্যাপ্রিসিয়েশন অফ শ্রী অরবিন্দ অর এনি রাইটার, দ্যাট বিকামস মাচ মোর পারমানেন্ট। এটা আমি দেখেছি। কেননা আমি ওই যে বললাম, আমার সেই 98 সালে মাস্টার ডিগ্রি করার পর যখন আমি প্রথমে বা মানে শ্রী অরবিন্দ কবিতার উপরে কাজ করবই, এবং আমার একটা ছিল কলকাতাতেই করব, মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো যাই হোক, সেখান থেকেই আমার প্রথম 1999 সালের শেষের দিকে পন্ডিচেরির আশ্রম, অরবিন্দ আশ্রম যাওয়ার সৌভাগ্য হয় থ্রু এ রেফারেন্স। এবং সেখানে গিয়ে আমি দেখেছি আই হ্যাভ অ্যাটেন্ডেড বোথ ফর্মাল লেকচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইনফর্মাল ওয়ান টু ওয়ান ডিসকাশনস, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা এখনো আমার মধ্যে থেকে গেছে সেটা হচ্ছে সেই ইনফর্মাল ওই বৈঠকি কালচারের যে নির্যাস সেইটা। এবং সেই জন্যই আজকের এটা পাওয়ার পর আমার এটা খুব মানে নজরে লেগেছে। এবং আমি যারা অর্গানাইজার গ্রামের বুকস, তাদের মানে আমার ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি শুভেচ্ছা জানাই। এরকম একটা মানে একটা গ্যাদারিং এ, যেখানে আমরা নিজেদের মতন করে যেভাবে পেরেছি শ্রী অরবিন্দকে দেখেছি, বুঝেছি, উপলব্ধি কে কতজন করেছি আমরা, বা কতটা গভীরের উপলব্ধি হয়েছে সেটা তো ওইভাবে বলা যায় না, প্রকাশ করা যায় না। তবুও যে এই অনুষ্ঠানটি মানে আয়োজন করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের মানে ভীষণভাবে আমি স্বাগত জানাই। আর প্রথম কথা যেটা আমি আজকে বলে শুরু করবো, এটা যেহেতু ওইভাবে ফর্মাল লেকচার নয়, আমি 4টে বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে শ্রী অরবিন্দ যেহেতু আজকে প্রথম, আমি অনুমান করছি এর পরে আমরা উইল মিট এগেইন থ্রু এ সিরিজ অফ ইন্টারাকশনস where we will explore Sri Aurobindo at greater depth. যে 4টে বিষয় নিয়ে আমি আজকে ব্রিফলি আলোচনা করব, নিশ্চিতভাবে আপনারা সকলে সেখানে কন্ট্রিবিউট করবেন বা আমিও সমৃদ্ধ হতে পারি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে একটা জেনারেল প্রিভিউ অফ হিজ লিটারারি ওয়ার্কস। 2 নম্বরটা হচ্ছে একটা মজার কথা, কথাটা মজার নয় কিন্তু একটা মজার কনটেক্সটে আমি ঢুকিয়েছি, সেটা হচ্ছে ইন্ট্রিগালিজম। এটা একটা মজার গল্প আছে, এবং কেন এটা ঢুকিয়েছি সেটা বলবো। 3 নম্বর হচ্ছে ইউজ অফ মিথস অ্যান্ড লেজেন্ডস ইন শ্রী অরবিন্দ। আর 4 নম্বর হচ্ছে পোয়েমস অ্যাজ এ ভেহিকলস অফ হিজ ফিলোসফি। ওনার দর্শনের একটা বড় ইলাস্ট্রেশনের জায়গা হচ্ছে ওনার কবিতা এবং নাটক।
তো প্রথমে যেটা ওই প্রিভিউ অফ হিজ লিটারারি ওয়ার্কস, আমি একটু যেহেতু আমার আলাদা করে মানে শ্রী অরবিন্দ চর্চায় যখন প্রথম ঢুকি মাস্টার ডিগ্রির পরে, তখন আলাদা করে শ্রী অরবিন্দর কোনো ইনফ্লুয়েন্স কিন্তু আমার মানে কোনো এক্সপার্ট বা কোনো কেউ আমাকে বলেছে বা তাদের কথা শুনে আমি সমৃদ্ধ হয়েছি এরকম কিন্তু সেই সময় হয়নি। আমি হয়েছিলাম কেন, মানে খুব মানে ছোটবেলার একটা ঘটনা, সেটা হচ্ছে মানে শ্রী অরবিন্দকে আমি জেনেছি ওইভাবে 15ই আগস্টে ওনার জন্মদিন, এবং তারপরে যতবারই আমি, তখন আমাদের ব্রিটিশ কাউন্সিল ছিল শেক্সপিয়ার সরণিতে, এবং সেই ব্রিটিশ কাউন্সিলে যেতে আসতে যখন আমি ইংলিশ অনার্স পড়ি, শ্রী অরবিন্দ ভবনের বাইরে একটা ওরকম ইয়ে দেখতাম, একটা হোর্ডিং দেখতাম যে উই ডু নট বিলং টু দ্য ডট ডট ডট, যেটা আমি বলতে চাইছি সেটা আমরা অনেকেই জানি। একটা নুনস আর একটা হচ্ছে ডনস, এই দুটোর তফাৎ নিয়ে ওনার একটা কোটেশন আছে, যে কোটেশনটা 15ই আগস্ট আমি স্টেটসম্যানের পাঠক হিসাবে ছোটবেলা থেকে ওই প্রথম পাতার নিচের ডান দিকে দেখতাম শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের একটি ছবি 15ই আগস্টে এবং ওই কোটেশনটা। তো প্রথম আমি ওটি আমার বাড়িতে জিজ্ঞেস করি বাবাকে, বাবা বলছে দেখ এটার মানে এই হতে পারে। নানা ভাষার এক্সপার্টস, বাড়িতেও সেইভাবে সেরকম চর্চা ছিল না। তো সেই থেকে আমার একটা ইন্ট্রিগ যে ইনি কি লিখেছেন, যার জন্য আমি মানে যেটা আমাকে এইভাবে একটা একটা সামান্য কোটেশন আমাকে এত ছোটবেলা থেকে এত মনকে নাড়া দিয়েছে, এইটুখানি আর কিছু। প্রথম কবিতা পড়েছি মাস্টার ডিগ্রি পড়ার পর। তো যাই হোক, তারপরে আমি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি পড়তে পড়তে আমি ইনফরমালি অনেককে জিজ্ঞেস করি, তাদের মধ্যে যে রিয়াকশনটা আমি পেয়েছি, সবার মধ্যে নয়, অনেকের মধ্যে যে রিয়াকশনটা পেয়েছি সেটা হচ্ছে শ্রী অরবিন্দ, আমি 99 সালের কথা বলছি, শ্রী অরবিন্দ ওনার ওপর লেখা আছে বেশিরভাগই হ্যাজিওগ্রাফি। তো তখন হ্যাজিওগ্রাফি মানেটা, হ্যাজিওগ্রাফি বলতে ম্যাডাম বলছে হ্যাজিওগ্রাফি মানে হচ্ছে ওনার জীবনীটা এমন ভাবে বা ওনার লেখাটা এমন ভাবে প্রেজেন্ট করা যেটাতে ওই লিটারারি ক্রিটিসিজম বলতে আমরা যা বুঝি সেটার ধারে পাশ দিয়েও যায় না, সুতরাং এটা নিয়ে তুমি কতটা কি করতে পারবে আমার খুব সন্দেহ আছে। একদম প্রমুখের উপর মানে মানে শ্রী অরবিন্দর জীবনী মানেই হচ্ছে অনেকের ধারণা সে সময় ছিল, আস্তে আস্তে সে ধারণাটা সরে গেছে, সেটা হচ্ছে ইট ইজ হ্যাজিওগ্রাফি। হ্যাঁ মানে মানে কোনো না কোনো ভাবে লিটারারি ক্রিটিসিজম বলতে আমরা যাবো, সেটা সেই কথাগুলো আমার ভীষণ মনে নাড়া দিয়েছিল সে সময় যে এটা কেন হবে। শ্রী অরবিন্দর কি আমাদের হ্যাজিওগ্রাফি সত্যি দরকার, মানে সেই ধরনের একটা ফিগার, একটা ইন্টারন্যাশনাল ফিগার, যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিধিতে থেকে ওনাকে প্রশংসা করলেই উনি সমৃদ্ধ হবেন, ওনার মান সম্মান বাড়বেন, আর প্রশংসা না করলেই ওনার মান সম্মান কমবে, এরকম ব্যাপার কি? তাহলে এই হ্যাজিওগ্রাফির কনসেপ্টটা এলো কি করে? যার জন্য শ্রী অরবিন্দর কবিতা বা ওর ক্রিটিসিজম আমরা অনেকে এখনো মেন স্ট্রিম লিটারেরিয়া বা মেন স্ট্রিম ইউনিভার্সিটি ডিপার্টমেন্টগুলো এখনো মনে করে যে ঠিক কেমন যেন একটা মানে অচ্ছুত অচ্ছুত ভাব। এটা অনেকটা কেটেছে, পুরোটা কাটেনি, এবং এটার মূল দায়িত্ব আমাদেরই। এটা কাটিয়ে শ্রী অরবিন্দকে আমাদের লিটারেরি ক্রিটিসিজমের মেন স্ট্রিমে তোলা বা অ্যাপ্রিসিয়েট করা। তার জন্য এরকম এই ছোট ছোট বৈঠকি, ছোট ছোট ইনভাইটেড লেকচার্স, এগুলো কিন্তু খুব সুদূর প্রসারী একটা ভূমিকা পালন করেছে গত 10 বছর এবং করছে। সে এর সঙ্গে আমাদের যারা স্কলার স্টেটসম্যান আছেন মানে ইন দিস ফিল্ড, তারাও নিজের নিজের মতন করে শ্রী অরবিন্দকে দেখেছেন, যেভাবে দেখছেন সেটা যদি আমাদের জানান, তাদের কথাই যে আমাদের মানতে হবে তার কোনো মানে নেই। কিন্তু জেনারেলি দেখা গেছে যে একটা অরবিন্দনিয়ান কালচার যদি তৈরি হয়, লিটারারি কালচার, তাহলে উই ক্যান অ্যাপ্রিসিয়েট শ্রী অরবিন্দ বেটার। প্রথম কথা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে বললাম জেনারেল প্রিভিউ অফ হিজ লিটারারি ওয়ার্কস। আমার মনে হয় শ্রী অরবিন্দর পাবলিশড হওয়া যে কটা জীবনী পড়ার সৌভাগ্য হয়েছে, তাতে আমার ধারণা যে মোস্ট অফ শ্রী অরবিন্দোস লিটারারি সিডস, বীজ, লাইজ ইন হিজ ইয়ার্স ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে থাকাকালীন শ্রী অরবিন্দর
সাহিত্য চর্চা একটা অত্যন্ত সিরিয়াস এবং উচ্চ মার্গের ছিল। ওনার বয়স কম, কোনো সন্দেহ নেই, বাট দ্য ডেপথ অফ হিজ লিটারারি এনগেজমেন্ট শুধু ইংরাজি সাহিত্য নয়, গ্রিক অ্যান্ড ল্যাটিন, it was a unique hallmark of his growth as a poet. কেননা আমি আজকেই পড়ছিলাম, আমি একটু আপনাদের পড়ে শোনাই ওনার জীবনী থেকে, নীরদ বরণের টকস এডিটেড। সেখানে বলছেন যে আইসিএস এর কথা বলছেন। আমরা আইসিএস বলতে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ লেখুন আমার মনে হয়, যে শ্রী অরবিন্দর আইসিএস মানেই আমরা শুধু ওই হর্স রাইডিং টেস্টের ডিসকোয়ালিফিকেশনের কথা বলি না। শ্রী অরবিন্দর আইসিএস পরীক্ষার জন্য যে প্রিপারেশন, যে কোর্সের মধ্যে দিয়ে তিনি গেছিলেন, সেটা একটা 19 বা 20 বছরের একজন ব্যক্তির কত রকম ভাবে তাকে সমৃদ্ধ করেছে তার একটা এক্সাম্পল আমি একটা ছোট্ট কোটেশনের মধ্যে দিচ্ছি, একটু পড়ছি। সেখান থেকেই বোঝা যাবে যে এই যে শ্রী অরবিন্দকে আমরা আজকাল বেশি করে, এককালেও ছিল, কবি হিসাবে যে দেখছি, তার মূল বীজ যে ইন্টালেকচুয়াল রিগার, সেটা কিন্তু ইট লাইজ ইন হিজ ইয়ার্স ইন ইংল্যান্ড। তারপরে নিশ্চিতভাবে উনি আরো বেশি এখানে এসে সমৃদ্ধ হয়েছেন এটসেট্রা, বাট দ্য মূল রুটস লাই ইন ইংল্যান্ড। তার কারণ একটা কথা বলছি, আইসিএস এর একটু ডিটেলসে বলা কোন কোন পেপার ছিল ইত্যাদি। সেখানে বলছে দ্য ওপেন কম্পিটিশন টু দ্য আইসিএস ওয়াজ এ মনস্ট্রাস 13-day অ্যাফেয়ার। 13 দিন পরীক্ষা হতো, রোজ 6 ঘন্টার পরীক্ষা, 300 নম্বরের পেপার, 3 ঘন্টার 2টো করে পেপার রোজ। দেয়ার ওয়ার 2-3 hour সেশনস এভরি ডে। বাট আচ্ছা, অরবিন্দ টুক 10, এটা একটা খুব মজার সিস্টেম তখনকার আইসিএস। এই যে বলছে 13 দিন পরীক্ষা হবে, রোজ 2টো করে পেপার, মানে টোটাল পেপার কটা? 26টা। প্রত্যেকটা পেপারের ফুল মার্কস 300। নিয়ম ছিল যে কোনো অ্যাপ্লিকেন্ট সে কিন্তু ইচ্ছে করলে 26টা পেপারই দিতে পারে। আবার যদি কেউ মনে করেন আমি 26টা, আমি 7টা দেবো, আমি 7টাও দিতে পারি, কিন্তু এগ্রিগেট যত পাবে সেটা নিয়ে কিন্তু র্যাঙ্কিং হতো। এটা একটা খুব মজার ব্যাপার। অর্থাৎ সিলেবাসটা এমন ভাবে করা যে একজন 19 বছরের ছেলের পক্ষে 26টা পেপারে অ্যাপিয়ার করে 26টাতে ভালো নম্বর পাওয়াটা অসম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে, যেমন শ্রী অরবিন্দ যে ব্যাচে উনি আইসিএস হন, সে ব্যাচে লিখিত পরীক্ষার টপার অ্যাপিয়ার্ড ইন 11 পেপারস অনলি, যে টপ করেছে। তো শ্রী অরবিন্দ অ্যাপিয়ার্ড ইন 10টা পেপার। কি কি পেপার আমরা দেখি? একটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন, ইংলিশ লিটারেচার, ইংলিশ হিস্ট্রি, গ্রিক একটা মজার ইনফরমেশন আছে, ল্যাটিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান, কটা ভাষা ইংরাজি ছাড়া, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান, প্রত্যেকটা 300 নম্বর। ম্যাথমেটিক্স, লজিক অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি। The results were announced in the middle of July. Sri Aurobindo passed easily, standing 11th out of all the candidates. Rank was 11. তো যাই হোক, সব থেকে মজার ব্যাপার যেটা, he scored record marks in 2 languages, obtaining 557 out of a possible 600 in Greek. 557 out of 600 in Greek। 1879 থেকে 1914 সাল অবধি আইসিএস এ গ্রিক পেপারে 557 আর কেউ পায়নি। সো দ্য রেকর্ড of Sri Aurobindo stands unblemished in Greek. আর কি? And standing second in Latin in his batch. শুধু তাই নয়, বলছেন his English composition was 8th best and he scored in French 9th from the top. So you can understand that a person who has mastered Greek and Latin, proven mastery, বোঝাই যাচ্ছে, মানে একদম পুরো ফার্স্ট সেকেন্ড বা ওই র্যাঙ্ক করেছে, মানে হি হ্যাজ প্রুভেন মাস্টারি, ফ্রেঞ্চ, ইটালিয়ান, গ্রিক, ল্যাটিন। তো ওদের কি করতে হতো? এই 300 নম্বরের যে পরীক্ষা হতো, যেমন গ্রিকে 2টো পেপার 300, 300, 600, হি স্কোর 557। কি করতে হতো? 300 নম্বর ছিল হচ্ছে ট্রান্সলেশন ফ্রম গ্রিক টু ল্যাটিন, আর 300 নম্বর ছিল ট্রান্সলেশন ফ্রম গ্রিক টু ইংলিশ, 300 নম্বর ছিল ফ্রম ইংলিশ টু গ্রিক, right? So 600 marks of Greek, ditto with Latin.
এই ট্রান্সলেশনগুলো কি থাকতো তখন, এখনো তাই, যারা গ্রিক ল্যাটিন আমরা শিখি তাদের প্রথমেই একটা বলা হয় ট্রান্সলেশন শেখো, মানে 1 লাইন 2 লাইন করে ট্রান্সলেশন শিখিয়ে ওই গ্রামারের ওপর আমাদের করে, ওরা ইন্ট্রোডাকশন দেয় গ্রামারে। তো যাই হোক, এখান থেকে বোঝা যাচ্ছে যে শ্রী অরবিন্দ বাই দ্য টাইম হি ওয়াজ 20 বছর বয়স যখন তার, তখন সে কিন্তু অলরেডি হি হ্যাজ মাস্টার্ড বোথ গ্রিক অ্যান্ড ল্যাটিন লিটারেচার, মোস্ট অফ ইট হুইচ ওয়াজ আইদার পোয়েট্রি অর এক্সক্লুসিভ প্রোজ। তো এবং সেটার এক্সাম্পল বা সেটার রিফ্লেকশন আমরা ইংল্যান্ডে থাকাকালীন ওনার কবিতাতে পাই, যে কবিতাগুলো হয়তো অনেক সময় আমাদের একটা অসুবিধাটা হয় কি, যে শ্রী অরবিন্দ যে এই কবিতাটা লিখেছেন, যেমন চার্লস স্টুয়ার্ট পার্নেলের ওপর একটা কবিতা লিখেছিলেন একদম ইংল্যান্ডে থাকাকালীন। চার্লস স্টুয়ার্ট পার্নেল হচ্ছেন উনি আইরিশ রিপাবলিকান পার্টির একদম হেড এবং আইরিশ রিপাবলিকান আর্মির অন্যতম একজন আইডিওলগ, যারাও তাদের মতন করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আয়ারল্যান্ডে লড়েছে। তো ওনার উপরে একটা কবিতা, বা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির ওপর একটা কবিতা, বা সরস্বতী দেবীর ওপর একটা কবিতা ইংল্যান্ডে বসে লিখছেন, রাইট? তো এই কবিতাগুলো কি আছে, এই যে আমরা অনেক সময় আলোচনা করি যে শ্রী অরবিন্দর ব্যাপারে এত আমাদের মেন স্ট্রিম লিটারেচার এত অনীহা কেন, বহু বছর অনীহা অনেকটা কেটেছে, কিন্তু আরো অনেকটা আমাদের পথ যেতে হবে। অনীহাটার মূল কারণ হচ্ছে আমাদের মেন স্ট্রিম লিটারেচার সাধারণত ঘোড়াকে আগে রাখে না, তারা কারটাকে আগে রাখে, অর্থাৎ গাড়িটাকে আগে রাখে। কি, আমরা একটা থিওরি জানবো, সেই থিওরিটা কোন কোন লেখক সেই থিওরিতে ফিট করছে, তার লেখাটা ফিট করছে মানে কি, আমি সহজে সেই থিওরিতে মানে খাপে অ্যাড করতে পারছি, তাদেরই আমি সিস্টেমে ঢোকাবো, আর বাকিদের আমি সিস্টেমে আর ঢোকাবো না। শ্রী অরবিন্দর লেখার ক্ষেত্রে একদম প্রথম দিককার লেখা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে এই কবিতাগুলো যেগুলো উনি ইংল্যান্ডে লিখেছেন, এগুলো কি রোম্যান্টিক পোয়েট্রি, নাকি এগুলো ভিক্টোরিয়ান পোয়েট্রি, নাকি এগুলো প্রি রাফেলাইট পোয়েট্রি? কোন স্ট্রেট জ্যাকেট সিস্টেমে আমরা কিন্তু ঢোকাতে পারি না, আজও পারি না। এইটা হচ্ছে মূল সমস্যা তাদের, যারা ওই থিওরি বেছে তারপরে কবিদের বা লেখকদের সেই থিওরির ভেতরে ঢোকায়, যার জন্য আমরা এখন বলি যে ও টি.এস. এলিয়ট কে, না হি ইজ এ মডার্ন পোয়েট, বা যে কোনো লুক ব্যাক ইন অ্যাঙ্গার কি, এটা একটা পোস্ট মডার্ন ড্রামা। এই কনসেপ্ট যে আমি একটা থিওরি তৈরি করে সেই থিওরিতে পছন্দ মতো লেখকদের তাদের লেখা অনুযায়ী ঢোকাবো, শ্রী অরবিন্দোস রাইটিংস রেজিস্ট দ্যাট। কোনোভাবেই আমরা শ্রী অরবিন্দ, আমরা ওই যে বলছেন যে মুক্ত চিন্তা বলতে আমরা যা বুঝি, কথাটা অনেকভাবে ব্যবহার হয়, মুক্ত কবি, একজন কবি বা লেখক যে মুক্ত হওয়ারই কথা, কিন্তু আমি যখন দেখছি যে তার লেখা আমি কোনো না কোনোভাবে একটা স্কুল বা একটা স্ট্রেট জ্যাকেটের একটা এরিয়ার ভেতর ঢোকাতে যাচ্ছে, হচ্ছে মডার্ন, আইদার পোস্ট মডার্ন অর রোম্যান্টিক অর ভিক্টোরিয়ান, যাই কিছু, তখন কিন্তু শ্রী অরবিন্দর কবিতা নিয়ে তাদের সমস্যা হয়। এবং এই যে আজকে আমরা অনেক সময় ফেস করি তার কবিতা অ্যাপ্রিসিয়েট করার যে একটা জেনারেল অনীহা, বা অনীহা বলবো না, অনীহাটা কিছুটা কাটলে একটা আনইজ, একটা অস্বস্তি, এটা কিন্তু আপনি মানে মেন স্ট্রিম যারা সাহিত্য নিয়ে পড়ায়, মানে মানে আমাদের লেভেলে নয়, আমরা তো একদম পুরো মাঠের কর্মী, আমাদের উপরের লেভেলে যারা পড়ে, যারা নীতি নির্ধারণ করে, যারা সিলেবাস ঠিক করে, তাদের মধ্যে একটা অস্বস্তি, যে এটাকে দেবো, এটা কেন, এখানে এই লেখাটা দেবো কেন দেবো, এটা পড়ে ওরা কি ভাববে, এরম তো ভাববে না যে আমি অরবিন্দর যেমন পারসিউস দ্য ডেলিভারের একটা নাটক দেওয়া হয়েছে, এটা কি অস্বস্তির কারণ এককালে, যে কি এই নাটকটাকে আমি কিভাবে প্লেস করব, এটা কি এলিজাবেথান স্টাইল, না মডার্ন, না পোস্ট, না হোয়াট এভার। শ্রী অরবিন্দোস রাইটিংস রেজিস্ট দ্যাট। এবং আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি নিশ্চিত যারা শ্রী অরবিন্দোর উপর গবেষণা করেছেন তারাও আমার সাথে সহমত হবেন, যে আমরা যদি শ্রী অরবিন্দকে একটা মুক্ত মনের উৎকৃষ্ট লেখক হিসাবে পড়ি, উইদাউট রেফারিং টু এনি স্কুলস অফ থট, উই উইল অ্যাপ্রিসিয়েট শ্রী অরবিন্দ বেটার। এবং প্রথম দিককার কবিতা থেকেই কিন্তু আরেকটি এক্সাম্পল আমরা যেটা পাই, একদম ইলাস্ট্রেশন, একদম পরিষ্কার ইলাস্ট্রেশন,
যে উনি পরবর্তীকালে উনি বলেছেন, এই যে কোটেশন আমরা আজকে প্রোগ্রাম শুরুরই যে কোটেশনটা দেখলাম, উনি নিজে কবি হবেন বা হতে পারেন বা নিজে কবি, সেটা কিন্তু উনি কখনো হি নেভার ডিনাইড ইট। তাই যদি হয়ে থাকে তাহলে উই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স of Sri Aurobindo's literary career, he was trained to be a free thinker in the light of the other free thinkers in modern intellectual history. অর্থাৎ আমাদের যে অনেকের মধ্যে, সবার মধ্যে না, এই যে অস্বস্তি, এই অস্বস্তিটা ইজ বিকজ অফ হিজ ফ্রি থিঙ্কিং। আমরা অতটা ফ্রি নই, যার জন্য উই often have this hesitation in accepting Sri Aurobindo's writings as something which we can easily fit into some context. এই কনটেক্সটে, এই কনটেক্সটে তাহলে এটা দিয়ে দেবো, রাইট? তো এইটা হচ্ছে আমার প্রথম প্রিভিউয়ের পয়েন্ট। দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম ইন্ট্রিগালিজম, একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে 1999 সালে যখন আমি প্রথম পন্ডিচেরি যাই, আমার অনেকের সাথে ইন্টারাকশন হয়েছে, তার ভেতর একজন খুবই আমার মানে রেসপেক্টেড সেই সময়কার গাইড, মানে হাত ধরে আমাকে শ্রী অরবিন্দ সাহিত্যের সাথে পরিচিত করেছেন এবং সমৃদ্ধ করেছেন, অশোক গাঙ্গুলি। হি ওয়াজ অ্যান আশ্রমাইট অ্যান্ড হি টট ইংলিশ অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, এবং ওনার সাবিত্রীর ওপর একটা মানে কালজয়ী কমেন্ট্রি, মানে আমি সাবিত্রীর ওপর অনেক কমেন্ট্রি পড়েছি, কিন্তু সাবিত্রী উপলব্ধি করে কমেন্ট্রি খুব কম, ভেরি, মানে এটা কিন্তু আমার একটা ফ্র্যাঙ্ক ওপিনিয়ন। কিন্তু অশোক গাঙ্গুলির লেখা বইটি অ্যান ইন্ট্রোডাকশন টু সাবিত্রী, দ্যাট ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য হলমার্কস অফ সাবিত্রী ক্রিটিসিজম। তো উনি আমাকে মজা করে একদিন বলছেন যে তুমি তো ইংরাজির ছেলে, আচ্ছা ইন্ট্রিগালিজমের মানেটা, শব্দটা শুনেছো? আমি হ্যাঁ, ইন্ট্রিগালিজম তো ক্যাথলিক চার্চের একটা ডক্ট্রিন, একজন পোপ 19th সেঞ্চুরির মাঝামাঝি চালু করেছিলেন, যেটার মতে হচ্ছে যে সব স্টেটক্রাফট, পলিটিক্যাল সিস্টেম শুড বি ইন্সপায়ার্ড বাই দ্য বাইবেল অ্যান্ড ক্যাথলিসিজম। বলছে না তুমি পুরোটা তাহলে জানো না। আমি বলছি পুরোটা জানি না মানে? বলছে এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, তোমাকে আমি বুঝাই, শোনো। তাহলে উনি ইন্ট্রিগালিজমের অনেক কিছু আমাকে বোঝালেন, একদম শ্রী অরবিন্দর ধারে কাছে উনি সেই মিড 19th সেঞ্চুরিতে কিভাবে পোপ পায়াস এই আইডিয়াটা প্রোপাগেট করেন যে প্রত্যেক ক্রিশ্চিয়ান সিস্টেম এনিভার ইন দ্য ওয়ার্ল্ড স্টেটক্রাফট শুড বি ইন্সপায়ার্ড বাই ক্যাথলিক থট অ্যান্ড দ্য বাইবেল। তো যাই হোক, তো উনি বলতে বলতে বলছে দেখো তুমি এটা নিয়ে একটু ভেবো তো, যে শ্রী অরবিন্দ ইন্ডিয়াতে আসার পর 1906 থেকে 1910 সালে যে লেখাগুলো লিখেছিলেন, বিশেষ করে দুটো পত্রিকায়, বন্দে মাতরম এবং কর্মযোগী, সেটাতে ইন্ট্রিগালিজমের কোনো পার্ট আছে কিনা। তো আমি তো তখন ওইভাবে পড়া ছিল না, আমি তো বললাম স্যার ঠিক আছে, আমি তো মাঝখানে কাছে এখানে, আমি 7 দিনের মতন ওটা পড়ে আমি আপনার কাছে আবার আসবো। তো আমি পড়ে এর মধ্যে আমি ওনার কাছে গেছি 7 দিন পর। উনি বললেন যে তুমি কিছু ইন্ট্রিগালিজমের কিছু পেলে এই এই লেখায়? আমি বলছি না স্যার, ক্যাথলিসিজমের ওপর তো কিছু পাইনি ওইভাবে, আমি তো কোনোভাবেই রিলেট করতে পারছি না। বলছে না তাহলে তুমি কিন্তু একটা পয়েন্ট মিস করেছো। আমি কি স্যার? বলছে ওই ইন্টিগ্রালিজমের থিওরিতে একটা মানে কোনো ইজম শ্রী অরবিন্দর ক্ষেত্রে খাটে না। ওই ইন্টিগ্রালিজমে একটা কনসেপ্ট আছে যে সব ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুড বি স্পিরিচুয়ালি ইন্সপায়ার্ড, এবং সেই স্পিরিচুয়াল ইন্সপিরেশনটা কে দেবে? বাইবেল দেবে। এটা একটা খুব ছোট্ট পয়েন্ট ইন্টিগ্রালিজমের, আমি মিস করে গেছি, ওইভাবে তো পড়াশোনা তখন ছিল না, তো আমি ওটা মিস করছি। উনি বললেন যে দেখো তুমি যদি বন্দে মাতরম এবং কর্মযোগীর লেখাগুলো পড়ো, সেগুলো তো ব্রিটিশ বিরোধী, মানে একটা স্বাধীনতার পার্সপেক্টিভ থেকে লেখা, কিন্তু সেটার একটা কমন ফিচার কিন্তু খুব রেকার করছে। সেটা কি? উনি আমায় ধরিয়ে দিলেন যে সেটা হচ্ছে শ্রী অরবিন্দ বারবার হিন্ট দিচ্ছে, যদি আমরা স্পিরিচুয়ালি স্ট্রং না হই তাহলে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা সাস্টেন করতে পারবো না। This is the integral element in the writings of his time. এটাকে তুমি, উনি আমাকে বললেন এটাকে তুমি নিশ্চয়ই ভাবে ক্যাথলিক ইন্টিগ্রালিজম মনে করবে না, কিন্তু স্পেসিফিক একটা জায়গায় যে এভরি পলিটিক্যাল অ্যাক্টিভিটি
শুড বি স্পিরিচুয়ালি বেসড। আমি বললাম হ্যাঁ স্যার, এটা তো ঠিক, যে আমি ওই সময়কার যা যা লেখা পড়েছি তার ভেতর কিছুটা রিলিজিয়াস, কিন্তু বেশিরভাগটা একটা স্পিরিচুয়াল প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডর কথা উনি বলছেন বারবার, এবং সেটা বোঝাতে গিয়ে উনি অনেক সময় ডাইরেক্ট রিলিজিয়াস বা থিওলজিক্যাল কনসেপ্টও উনি টেনে এনেছেন। বাট দ্য রুট ইজ দিস। এবং উনি বলছেন, উনি আমাকে বলেছিলেন পরবর্তীকালে, আমি এটা অনেক ওনার কবিতা পড়ে, শ্রী অরবিন্দের কবিতা পড়ে আমি বুঝেছি, that there lies an assessment of a poet as a spiritual spokesperson। আর স্পোক্সপারসন ওনার নিজের স্পিরিচুয়াল অ্যাটেনমেন্টের স্পোক্সপারসন। সব কবি তাই। শ্রী অরবিন্দ পোয়েটিক থিওরিতে আমি যেটা পড়ে বুঝেছি সেটা হচ্ছে তাই। একজন কবি যেভাবেই কবিতা লিখুন না কেন, দ্যাট উইল রিফ্লেক্ট দ্য লেভেল অ্যান্ড ডেপথ অফ হিজ পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাসেনশন। কতটা উনি স্পিরিচুয়ালি ইভলভ হয়েছেন সেটার একটা রিফ্লেকশন কবিতাতে থাকে। তো এই ইন্ট্রিগালিজম, আমরা যদি শ্রী অরবিন্দকে, তাহলে কি আমরা ইন্ট্রিগালিস্ট কোন রাইটার বলবো? না, ডেফিনেটলি নট। কিন্তু ইন্ট্রিগালিজমের এই যে একটা স্পিরিচুয়াল বেসিস থাকতে হবে, ওনাদের কনটেক্সটে সেটা ছিল ক্যাথলিক বেসিস। আমরা সে নিয়ে চিন্তিত নই, সেটা আমাদের এক্ষেত্রে মিলবেও না। কিন্তু যেটা মিলবে সেটা হচ্ছে যে শ্রী অরবিন্দ ফ্রম দ্য আর্লিয়েস্ট ইয়ার্স রিয়েলাইজড ইন ইন্ডিয়া দ্যাট কোনো কাজের মধ্যে যদি স্পিরিচুয়াল বেসিস না থাকে তাহলে কিন্তু দ্যাট ওয়ার্ক ইজ ডিমড টু বি এ ফেলিয়ার। এবং দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস politically why Sri Aurobindo moved away from the mainstream political hullabaloo of the time, that the politics of the time was eroding in spirituality। স্পিরিচুয়ালিটি যে কন্টেন্টটা ছিল সেটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু শক্তি হিসাবে চলে যাচ্ছে। So this is another aspect of Sri Aurobindo's growth as not only a poet but also a writer। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটা নিয়ে আমি খুব ব্রিফলি বলবো, কারণ এটা পরবর্তীকালে আলোচনা নিশ্চিতভাবে অনেকটাই বলার জায়গা থাকবে। সেটা হচ্ছে হিজ ইউজ অফ মিথস অ্যান্ড লেজেন্ডস। সাবিত্রী একটা খুব কমন লেজেন্ড, আমরা জানি। এছাড়াও একাধিক কবিতা, একাধিক সনেট, ন্যারেটিভ পোয়েট্রিতে উনি লেজেন্ডস বা মিথস বা মাইথোলজিক্যাল স্টোরিজ ব্যবহার করেছেন। এইবার এই শ্রী অরবিন্দোর ইউজ অফ মিথস অ্যান্ড লেজেন্ডস, এটা নিয়ে যদি আমরা কোনোভাবে কথা বলি বা নিজেরাও যদি চিন্তা করি, তাহলে দেখব যে মোস্ট অফ হিজ ট্রিটমেন্ট অফ মিথস অ্যান্ড লেজেন্ডস উনি যেভাবে, সে একদম উলুপি কবিতা থেকে আরম্ভ করে, বিক্রমোর্বাসী থেকে আরম্ভ করে, একদম প্রথম দিককার ন্যারেটিভ পোয়েট্রি থেকে আরম্ভ করে সাবিত্রী of the latest time, the ultimate attainment of any spiritual giant, সাবিত্রী, পোয়েটিক অ্যাটেনমেন্ট। তো সেখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রী অরবিন্দর একটা কন্টিনিউয়াস একটা পোয়েটিক প্র্যাকটিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে হি চেঞ্জেস অর মডিউলেটস দ্য লেজেন্ডস। অর্থাৎ অরিজিনাল লেজেন্ড যেটা আমরা শুনে এসেছি, শ্রী অরবিন্দ কিন্তু হি রিমেক্স অর রিক্রিয়েটস ইট। এটা কেন? তার কারণ নিশ্চিতভাবে শ্রী অরবিন্দ ইজ নট ডাইরেক্টলি রিটেলিং দ্য মিথ। মিথ তো আমরা জানি, সাবিত্রীর ক্ষেত্রে কি মিথ মহাভারতে আছে 18 লাইন, সেটা আমরা জানি যে এই ঘটনা। কিন্তু সেটাকে একটা 18,000+ লাইনের এপিকে কনভার্ট করা, দিস ইটসেলফ শোজ that there is something in Sri Aurobindo which is using the Savitri myth or legend to reflect on various dimensions of consciousness or mental states। সেটা উনি অন্য কোনো মিথ বা লেজেন্ডে পাননি, সাবিত্রীতে পেয়েছেন। Therefore Savitri becomes the poetic vehicle of his philosophy। এবং এই সাবিত্রীর মধ্যে যে কোয়েস্ট ফর দ্য ইমর্টাল, এটা যে শুধু সাবিত্রীতে হচ্ছে তা না, সাবিত্রী হচ্ছে কালমিনেশন। একদম প্রথম দিককার আমরা বিক্রমোর্বাসী যদি পড়ি, একটা লিরিক বলছি, ন্যারেটিভ প্রথম দিককার, সেখানে হি ইজ রিপিটেডলি লাভ অ্যান্ড ডেথ, আর একটা ন্যারেটিভ, ওখানে শয়ে লাইন ধরে ওনার একটা কনসার্ন তখন থেকেই, যে দ্য কনসেপ্ট অফ ইমর্টালিটি, ইজ ডেথ নেসেসারি? মৃত্যু কি সত্যি দরকার?
he is addressing a basic human question or intrigue that why is death necessary, why is death among us, মৃত্যু কেন আমাদের জীবনে অপরিহার্য, এটা কি অপরিহার্য হওয়ার কথা? প্রথম থেকে 1908-9 সাল থেকে উনি এটাকে নিয়ে, এই ইস্যুটাকে নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন, এবং নানা রকমের মিথস বা লেজেন্ডসে উনি যেখানেই পেয়েছেন হি মেড ইট নিউ টু মেক ইট এ রিফ্লেকশন অফ হিজ ওন ফিলসফি, আলটিমেটলি রিজাল্টিং। নাহলে সাবিত্রীর অত হাজার হাজার লাইন ধরে জোম বা গড অফ ডেথ তার সাথে ডুয়েল করার কি দরকার? ইট ইস অ্যান ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিলসফিক্যাল ডুয়েল অফ দ্য হাইয়েস্ট ডাইমেনশন। সেটা কেন দরকার? বিকজ সাবিত্রী, who is a mouthpiece of Sri Aurobindo in the epic, is directly challenging the inevitability of death. Death as we know it. Death as we know it. কিন্তু ডেথের অনেক ডাইমেনশন আছে, ডেথের অনেক এক্সপ্লেনেশন আছে। হোয়াট এভার বি ইট, দ্য রুট, সেগুলো আমরা পরবর্তীকালে যখন স্পেসিফিক্যালি আমরা এই ওয়ার্কসগুলো নিয়ে ধরে ধরে আলোচনা করবো, আমরা এই বিষয়গুলো আসবো। কিন্তু দ্য মেন ক্যারেক্টারিস্টিক of Sri Aurobindo's poetry right from his initial years, সেটা কি? সেটা হচ্ছে to use myths and legends as vehicles of his philosophy through poetry। কেননা আমরা শ্রী অরবিন্দর প্রোজ ওয়ার্কস যদি পড়ি, বেশিরভাগ প্রোজ ওয়ার্কসের মধ্যে যে জিনিসটা খুব, এবং ওনার চিঠিপত্রে তো, ওনার এবং মাদারের চিঠিপত্রে একটা বিরাট জায়গা করে আছে, সেটা কি? সেটা হচ্ছে হি ইজ trying to make his philosophy as close to the common people as possible, as close to the common people। ওনার দেখবেন আমাদের বেশিরভাগ ফিলোসফার, এটা আমি কাউকে ছোট করছি না, নিটজে বা শোপেনহাওয়ার বা যারা ফিলোসফার, এদের আপনি লেখা পড়বেন, বেশিরভাগ ক্ষেত্রে মানে এখনো পর্যন্ত আমি যখন এই ধরনের কথা বলি, আমরা কথা বলে দিই, নিটজে এই বলেছে, শোপেনহাওয়ার এই বলেছে, এই বলেছে, কিন্তু এই লেখাগুলো পড়তে কি মানসিক কসরত করতে হয় ভাবা যায় না। বেশিরভাগ ফিলোসফি স্টুডেন্টরা, আমি যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি বা যারা এখন অধ্যাপক হয়ে গেছেন, তারাও বলছে দূর, অরিজিনাল ওয়ার্ক কেউ পড়ে না, কেউ কোনো মতো একটা জিনিস যেটা এই বলছে সেটা পরীক্ষার মতো পারপাস সার্ভ করে দিলেই হয়ে গেল। এটা তো একটা বড় চ্যালেঞ্জ একটা ফিলোসফিক্যাল রাইটার, যে আমি এমন কিছু লিখছি কি যে লেখাটা পড়তে সাধারণভাবে একজন মানে শিক্ষিত, উচ্চশিক্ষিত ব্যক্তি সে একটা মানে ভয় পেয়ে যাচ্ছে, দূর আর বেশি পড়া যাচ্ছে না। এটা হবে আমার হয়, আমি যখন নিজের একটা বই নিয়ে বসি, আমার কিন্তু 3-4 পাতা পরেই মনে হয় যে একদম পুরো পাথর গুঁড়ো করতে বসেছি। এটা কেন হয়? দিস ইজ বিকজ সামহাউ ফিলোসফিটা কিন্তু খারাপ না, ফিলোসফির মোড অফ এক্সপ্রেশনে গন্ডগোল। যে সেই ফিলোসফির মোড অফ এক্সপ্রেশন উনি এমন ভাবে করছেন যে উনি মনে করছেন বাকিরা নির্জের মেধা মানে সম্পন্ন এবং তাদের বুঝতে অসুবিধা হবে। But Sri Aurobindo is one of the rarest philosophers who wrote literature as illustrations of his philosophy. আমি শ্রী অরবিন্দর কনসেপ্ট অফ ডেথ, সেইটা নিয়ে যদি আমার বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি কি পড়বো? বিক্রম উর্বশী পড়ব। ওই গল্পটাই আমার তো এই লেজেন্ডটা জানা ছিল, ওনার উপরে লেজেন্ড এইভাবে উনি লিখেছেন। My perspective becomes clearer. So therefore, both Sri Aurobindo and the mother, they were very practical philosophers. And আমরা যদি শ্রী অরবিন্দর লেখা, বিশেষ করে কবিতা বা নাটক, এই পার্সপেক্টিভ থেকে দেখি, যে প্রত্যেকটা কিন্তু পারপাসিভ, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা কবিতা পারপাসিভ, এবং সেই পারপাসের একটা অন্যতম পারপাস হচ্ছে these legends, myths, they are his vehicles of philosophy. Then our appreciation of his literary works will become clearer. যে হ্যাঁ, এটা এই কারণে উনি বলছেন। আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়, যেহেতু এটা একটা ইনফর্মাল কনটেক্সট, নিশ্চয়ই বাকিরা কন্ট্রিবিউট করবেন, সেটা হচ্ছে আমাদের একটা লিটারেচারের পড়ার একটা দিক আছে, সেটা হচ্ছে কবি কি বলতে চাইছে।
এটা একটা কিন্তু একটা সাংঘাতিক অসুখ, আমার এখন অসুখ মনে হয়, এককালে মনে হতো না যখন আমি ছাত্র ছিলাম। কবি কি বলতে চাইছেন সেটা তো জানতেই হবে, কেননা কবি এই বলতে চাইছে, তার মানে ওই আমি আমাদের আমাদের লিটারেচার পড়াটা কিন্তু পরীক্ষা ভিত্তিক, অর্থাৎ আমি এটা পড়ছি কেন, গতবার এই কোয়েশ্চেন এসেছিল, এবার এই কোয়েশ্চেন আসতে পারে, এই জন্য কবি কি বলছে বা কবির বক্তব্য ব্যাখ্যা করো ইত্যাদি। কবির বক্তব্য ব্যাখ্যা করো, তার মানে একটা 16-17 বছরের ছেলে বা মেয়ে, সে কবির মনের ভেতর, কত বড় চ্যালেঞ্জ, কবির মনের ভেতর ঢুকে তার নির্যাস বার করে সে পরীক্ষার খাতায় তাকে লিখতে হবে, রাইট? So when we adopt this approach to Sri Aurobindo's poetry or plays in academic context, আমাদের পরের সমস্যাটা হয় কি, পরের সমস্যা, সেটা প্র্যাকটিক্যাল সমস্যা আমি ফেস করছি এখন। আমি যেহেতু দুটো পিজি কলেজে আমাদের পারসিউস দ্য ডেলিভারার একটা নাটক, শ্রী অরবিন্দ নাটক, ইউজিসি কমন কারিকুলামে সারা দেশে মানে এম এর ইংলিশের সেকেন্ড সেমিস্টার অ্যাড করেছে পারসিউস দ্য ডেলিভারার। তো দুটো কলেজে আমার এটা এই টেক্সটটা পড়াতে হয়। সেখানকার স্টুডেন্টরা একটাই কথা বলে, স্যার ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু স্যার আমি তো 2 পাতার বেশি পড়তে পারছি না। আমি কেন 2 পাতার বেশি পড়তে পারছি না? ওটা স্যার কি বলতে চাইছে কবি কি বলতে চাইছে? অর্থাৎ এই যে কনভেনশনাল যে আমাদের রুল, যে আমরা কবিতা বা সাহিত্য এইভাবেই অ্যাপ্রোচ করব যে কবি কি বলতে চাইছে, বা একটা সামারি লেখো 150 ওয়ার্ডে একটা কবিতা, কি কি সাংঘাতিক কথা, একটা কবিতা সেটাও তো সারা জীবনের তার স্পিরিচুয়াল রিফ্লেকশন, সেটা 150 ওয়ার্ডে আমাকে নামিয়ে দিতে হচ্ছে। এগুলো কিন্তু এই ধরনের স্ট্রেট জ্যাকেটেড অ্যাপ্রোচ শ্রী অরবিন্দর কবিতার ক্ষেত্রে একদমই খাটে না। কবিতা না, নাটকের ক্ষেত্রেও খাটে না, অ্যান্ড ইট ইজ লাইকলি টু বি এ ডিজাস্টার। তো যাই হোক, আজকে আমার একটা ইনফর্মাল কনটেক্সটে মোটামুটি এইগুলোই বলার ছিল। এর পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে শ্রী অরবিন্দর সাহিত্য চর্চা বা আলোচনায় ঢুকবো, তখন আরো একটু ইনডেপথ এই ব্যাপার নিয়ে মত বিনিময়ের সুযোগ থাকবে। সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। একদম, থ্যাংক ইউ রুদ্রাশিস দা। আমরা সত্যি বৃদ্ধ হলাম, এবং অর্গানাইজারদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। শুনছিলাম, একদম মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, মানে খুব সহজ ভাবে অনেক কথা, কঠিন কথা তুমি বলছিলে, এবং আমার 2-4টে জিনিস মনে হচ্ছিল আর্লি পোয়েট্রির কনটেক্সটেই, বা এই যেটা তুমি বললে খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা কিভাবে পড়ি, বা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে শ্রী অরবিন্দ বা একজন সাহিত্যিককে কিভাবে দেখা হয়, তার চর্চা করা হয়, তাকে আমরা ঠিক ওই পরীক্ষার খাতায় লেখার কথাই ভাবি, এবং স্ট্রেট জ্যাকেট করে একটা নির্দিষ্ট ফিলসফি থিওরিতে প্লেস করার কথা তো বলা হয়, সেটা আমরা করে থাকি, বা আমরাও ছাত্র হিসেবে তা করেছি, কিছুটা চেষ্টা করেছি। আমার মনে আছে মানে ইউনিভার্সিটিতে পড়াকালীন একবার বাংলা ওই রবীন্দ্রনাথের কিছু, মানে হোস্টেলে থাকাকালীন আর কি, তো ওই বন্ধুদের বই টই গুলো নিয়ে একটু দেখার সুযোগ হয়েছিল। আর সুযোগ হয়েছিল তার কারণ হচ্ছে যে ওই ওদের মানে বেশ কিছু পরীক্ষার সিলেবাস খুব কনস্ট্রিক্টেড ছিল আর কি, যে ওর মধ্যেই আসে এটা ওটা। তো তখন দেখছি রবীন্দ্রনাথের কথা পরিষ্কার বলছেন যে কবিতা আমি লিখেছি মানে তার মানে সব আমি বুঝেছি, এমনটা না। এবং মানে আমার মনে হয় কোথাও না কোথাও শ্রী অরবিন্দ প্রথমেই যেটা বলতেন, এটা আমি ছাত্র অবস্থায় বুঝতে পারিনি। ছাত্র অবস্থাতেও শ্রী অরবিন্দকে পড়বার সুযোগ আমার হয়েছিল আর কি। গৌতম দার সুবাদে হয়েছিল আর কি, প্রফেসর গৌতম প্রসাদ উনি পড়াতেন আমাদের, কিছু 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 সিলেবাসে আমরা পেয়েছিলাম। কিন্তু উনি প্রথমেই বলেছিলেন যে শ্রী অরবিন্দকে তো পড়ানো যাবে না, পড়ানো যায় না, এবং শ্রী অরবিন্দ নিজেই বলছেন যে নাথিং ক্যান বি টট ফর দ্যাট ম্যাটার। তো তখন ওই আবার ওই একই ধারণা, তো যে পড়ানো যায় না মানে বুঝবো কি করে তাহলে কি বলছেন, কি ব্যাপার আর কি, সেইটা তো সেটা হয়েছিল। কিন্তু হ্যাঁ, এই এই চেতনাটাই খুব ইম্পর্টেন্ট। তুমি যে অনীহা বা যে আনইজ এর কথা বলছিলে, সেইটাতে যদি আমরা দেখতে যাই, সেদিকে যদি একটু এগোই আর কি, মানে আমার মনে হয় ওই কি বলতো, এখন তো
স্কিল বেসড লার্নিং, তো তাতে আমাদের এই সফট স্কিল শেখাতে হয়। তো তাতে এরকম একটা জিনিস আছে যে আমরা না ফট করে না বলে দেবো না আর কি, যে না না এটা হচ্ছে না, এরকম ডিসএগ্রি করবো না। আমরা কি করে ডিসএগ্রি করবো? আমরা বলবো হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু নিয়ে আমাদের স্টেটমেন্টটা দেওয়া হবে। তো তো আমি সেই কারণে দেখো, মানে কি বলে, আমি যদি কেডি সেটনার লাইন অফ থিঙ্কিং এগোই আর কি, তাহলে তো কথা বা শ্রী অরবিন্দকে বুঝতে গেলে কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে লাইফ ডিভাইন তো পৃথিবীতেই উনি স্থাপন করতে চেয়েছেন, বা সে কথাই বলেছেন যে আহ আমার ফিলোসফি, যদি ফিলোসফি বলো তাহলে সেটা তো ওই একদম সবকিছু ছেড়ে খুব মোরালিস্টের ফিলোসফি নয়, বরং এই পৃথিবীতেই থাকা। এবং চেতনা শ্রী অরবিন্দ দ্য পোয়েট যখন সে আলোচনা করছেন আর কি, তখন কিন্তু খুব পরিষ্কার ভাবেই মানে প্লেটোকে সঙ্গে নিয়ে, প্লেটোর সূত্র ধরে হোমারকে বর্ণনা করে বলছেন যে তিনি কিন্তু এই পৃথিবীর মাটিতে এই ইমপারমানেন্ট ওয়ার্ল্ডে ইলিয়ামকে প্লেস করতে চাইছেন। সেইটা খুব ইন্টারেস্টিং। কিন্তু সেইটাতে যাওয়া আগেও আমরা যদি একদম শ্রী অরবিন্দের আর্লি পোয়েট্রি নিয়ে ভাবি আর কি, কারণ তুমি বললে এটা ঠিক কথা, শ্রী অরবিন্দ খুব কম বয়স থেকে ইংল্যান্ডেই মানুষ, এবং 19 বছর বয়সে তিনি মানে শুধু ইংরেজি কেন, তুমি বললে গ্রিক, ল্যাটিন এবং এই সমস্ত ভাষাগুলোতে মানে হি ইজ মোর দেন দি নেটিভ, এত দক্ষ উনি বিষয়টাতে। এবং তখন উনি দাঁড়িয়ে ইংরেজি যে কবিতা লিখছেন আর কি, এই কবিতায় কিন্তু যেরকম স্ট্রেট জ্যাকেট করা যায় না, সেটা যেরকম একটা দিক। আমি ডিভিনিটি বিষয়টা ছেড়ে দিলাম, একদম হার্ডকোর সাহিত্যের ছাত্র হিসেবে যদি আমরা দেখি আর কি, মানে সেই কবিতাগুলোতে প্রচুর কিন্তু ইংরেজি ট্রেডিশনের, গ্রিক ট্রেডিশনের ইনফ্লুয়েন্স, এবং এবং মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে পড়তে যে গ্রিক কবিতার মানে গ্রিক লেজেন্ড গুলোকে বা মিথ গুলোকে উনি ব্যবহার করছেন, মানে হি ইজ রাইটিং লাভ পোয়েমস, বা এমনও কবিতা উনি লিখছেন, শ্রী অরবিন্দ এমন কবিতা লিখছেন যেখানে উনি বিরহের কথা বলছেন, এবং সেই যে ডেসক্রিপশন, মানে দ্যাট ইজ নো লেস দেন আ শেক্সপিয়ার ডেসক্রাইবিং দি বিলাভেড, তাই না? সুতরাং এই কবিতা যে আমরা পড়ি না, আমি মিস্টিসিজম বা স্পিরিচুয়ালিটি, কারণ স্পিরিচুয়ালিটি শব্দটা শুনলে আমার সুপারভাইজার মাঝে মাঝে বলেন হোয়াট ডু ইউ মিন বাই স্পিরিচুয়াল, ডিফাইন ইট ফার্স্ট। তো সুতরাং সেইটা তো এলো, সেটা তো পরের বিষয়। কিন্তু তার আগেও যদি আমরা এমনি কবিতাগুলোকে পড়ি, হ্যাঁ আমি এটাকে এলিজাবেথানে ফেলতে পারবো না, আমি এটাকে রোমান্টিকে ফেলতে পারবো না, আমি এটাকে ভিক্টোরিয়ানে ফেলতে পারবো না, তার কারণ এর মধ্যে এই সবকটা টেন্ডেন্সিস খুব পরিমাণে আছে। এবং মানে দিস ইজ নট অ্যান ইমিটেশন, দিস ইজ ভেরি মাচ এন অরিজিনাল টেক্সট, মানে দ্যাট ইজ অ্যাট পার অর ইভেন মোর দেন আ শেক্সপিয়ার, দেন আ মিল্টন, দেন আ ওয়ার্ডসওয়ার্থ। এবং মানে এই আর্লি কবিতাগুলোতে উনি মানে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্বকে যদি আমরা আলটিমেটলি এই জায়গায় নিয়ে যাই, উনি যেটা বলেন যে আ কবি ইজ আ সিয়ার, যিনি দেখেন, এবং তাই কারণে উনি সমস্ত ইমেজ গুলোকে খুব ভিভিডলি দেখা যায়। এইটা দিয়ে ওনার কবিতা কিন্তু অন্য কবিতার থেকে আলাদা করা যায়, বা উনি যেটাকে ফিউচার পোয়েট্রির দিকে যাচ্ছে বলছেন আর কি। কিন্তু এই ভিভিড ইমেজেরি কিন্তু ওনার কবিতার একদম শুরুতেই ছিল। মানে আমরা যদি সংস টু মার্টিলা বলে যে কালেকশনটা সেটাতে দেখি, এবং একদম রাত্রির বর্ণনা, দিনের বর্ণনা, এরকম ভাবে কথা আছে, মানে ইনোভেটিভ ইমেজেস। মানে আমরা সংস্কৃত এমন অনেক ইমেজ কম্পারিজন পাই যেগুলো কখনো মেইনস্ট্রিম লিটারেচারে পাইনি, এরকম হয়েছে না না না। এবং খুব ভিভিড, মানে ইমেজটার যে পয়েন্ট অফ, যে যদি কম্পেয়ার করো, যে কম্প্যারিজন বা যে পয়েন্ট অফ মানে এলাবোরেশন, সেটা খুব মানে যেন চোখের সামনে দেখা যায়, খুব ভিভিড, খুব পিকচারেস্ক আর কি। এইটা কিন্তু মানে শ্রী অরবিন্দের লেখায় আমরা বরাবরই পেয়েছি, এবং মানে উই ক্যান রিড দেম উইথ এনি লিটারেচার ফর দ্যাট ম্যাটার। এবং মানে সেটা যেদিকে বোঝাতে চান যে মানে বিফোর হি টার্নস টু বি আ ট্রু before he turns to be a poet of the truth, he first becomes an a very aesthetic poet. There is a journey from beauty towards truth. Keats বলেন beauty is truth, truth beauty. আমার মনে হয় শ্রী অরবিন্দর কবিতায় there is a transition from beauty to truth.
এবং শুরুর কবিতাগুলোতে একদম খুব এস্থেটিক্যালি মানে বিউটিকে রিচ করা, সাধারণভাবে অ্যাপ্রোচ করা, খুব রিচ ইমেজেরি ব্যবহার করা, এবং ওই মানে মিল্টনেরও প্রচুর কি বলে অ্যাফিনিটিস আমার মনে হয় দেখা যায়। এবং আমার খুব মনে হচ্ছিল শ্রী অরবিন্দ খুব সেলফ ক্রিটিক্যালও ছিলেন, কিন্তু হুম কবিতা হুম। লিখছেন হ্যাঁ বলছেন না হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক হ্যাঁ। ওরকম হলো না। হুম হ্যাঁ, হুম এই কবিতার মধ্যেই সেরকম আছে। হুম হুম এবং যে বয়সে লিখছেন কবিতাগুলো, হুম হুম। মানে মিল্টনেরও কিন্তু সেই রকম সময় উনি হ্যাঁ হ্যাঁ ওনার যে মানে এই ধরনের এলিজিয়াক কবিতাগুলো যখন লিখছেন আর কি, হ্যাঁ। একটা রাফলি সেমিল। অদ্ভুত হ্যাঁ, একটা অদ্ভুত লিসিডাস জাতীয় কবিতাগুলো আর কি। তো অদ্ভুত ভাবে একটা মানে তারা জানেন যে তারা কি লেখেন, ইয়েস। বাট স্টিল মানে খুব খুব একটা হাম্বল ওয়েতে তারা শুরু করেন, এবং সেই গ্রিক মিউজকে ইনভোক করে আর কি একটা পুরো মানে একদম সেই কি বলবো আর কি পুরো ক্লাসিক্যাল ধাঁচের কবিতা। হুম তো হুম আহ, এই অনীহাটা অ্যাকচুয়ালি খুব থাকার কথা নয় আর কি, হুম। আমরা এটাকে সেই। সাস্টেন করে রেখেছি। তুমি বললে হ্যাঁ। হেজিওগ্রাফি, হুম হুম। হেজিওগ্রাফি প্রাইমারিলি বোঝায় যে কোনো ওই না ওটা একটা। সেন্টের হ্যাঁ জীবনী আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমরা এবার সেভাবেই দেখি মানে। এবার হেজিওগ্রাফিটা কিন্তু আমি পরবর্তীকালে দেখেছি যে দ্যাট ইজ মোর অ্যান এক্সকিউজ অফ দ্য মেন হ্যাঁ, স্ট্রিম 100 বার। ইন্টেলিজেন্সিয়া নট টু এনগেজ উইথ শ্রী অরবিন্দ। কেননা ট্রু, ট্রু। এই যারা এই মেন স্ট্রিম মানে আমাদের ক্রিটিক্যাল ওয়ার্ল্ডে যারা আছেন, সবাই নয়, আমি আবার বলছি, এখনো কিন্তু অনেকে হুম কিন্তু হুম অ্যাপ্রিসিয়েট করতে শুরু করেছে বা করছে। কিন্তু তবুও হুম আমাদের হুম মধ্যে অনেকের মধ্যে একটা ওই ধারণা আছে যে শ্রী অরবিন্দ মিনস দ্যাট, অর শ্রী অরবিন্দর উপরে যারা হুম কাজ করবে দে আর মোরাললেস স্পিরিচুয়াল পিপল হু আর এটা ওটা, মানে ওটা যে মেন স্ট্রিম লিটারেচারের একটা এনগেজমেন্টের জায়গা, সেইটা হুম কিন্তু হুম হুম মানে যেমন আমি একটা গত সপ্তাহে না কয়েকদিন আগে ওই সোশ্যাল মিডিয়াতে পড়ছি, মানে দিজ আর ভেরি সিরিয়াস ইন্ডিকেশনস। কোনো একজন মানে কোনো একজন পিএইচডি অ্যাসপিরেন্ট স্কলার, সে কোনো কোথাও একটা ইন্টারভিউ দিতে গিয়ে অন দ্যাট পোস্ট কলোনিয়াল একটা কনসেপ্টের কথা বলতে গিয়ে বলছে যে না, এর উপর তো অনেক কাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু কোনো হুম কাজ হুম হয়নি। হুম হুম এবং হুম একটা বিশ্ববিদ্যালয়ের একজন মানে টিচার, সে যদি একটা ব্লাফ এরকম একদম ওপেনলি দেয় হুম যে না, হুম হুম শ্রী অরবিন্দর পোস্ট কলোনিয়ালিজমের এই অ্যাসপেক্টের উপর অনেক কাজ হয়েছে, দ্যাট ইজ এ শিওর, মানে এর থেকে বড় ব্লাফ হতে পারে না। কিন্তু আজকালকার দিনে ঠিক এটা তো ঠিক। আমরা 1980-র দশকে নেই যে কেউ ভেরিফাই না, করতে পারে যে সত্যি কাজ হয়েছে কিনা, এবং যদি কাজ সত্যি কাজ হয়নি তো না হয়নি। এটা কিসের রিফ্লেকশন? দিস ইজ এ রিফ্লেকশন অফ দ্যাট আনইজ, যেটা আমি আমি বলছিলাম ভাবে হুম একটা অস্বস্তি। হুম হুম আমি আমি না হুম পড়ার হুম জন্য একটা অস্বস্তি। আমি হুম হুম একটা টিপিক্যাল একটা মাইন্ডসেট নিয়ে বসে আছি, সেই মাইন্ডসেট থেকে দূরে যেতে পারছি না, তার জন্য একটা অস্বস্তি, হোয়াট এভার বিট। এই হুম হুম দিস আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট এগুলো কিন্তু থাকবে না এখন থেকে। হয়তো আমরা যেটা ঠিক। এখন চিন্তা করছি 20 years ডাউন দ্য লাইন দিস উইল নট বি দেয়ার। হ্যাঁ। কেন আমরা ট্রু, কে ট্রু। ভেবেছিলাম? আমরা আমি যখন 98-এ মাস্টার ডিগ্রি পাস করেছি, আমরা কি ভেবেছিলাম পারসিউজ দ্য ডেলিভারের একটা কম্পালসারি টেক্সট হবে না, সিভিতে? ভাবিনি। ভাবাই যায় না, তো ভাবাই 20 যায় ইয়ার্স ডাউন দ্য লাইন ইট উইল চেঞ্জ। কিন্তু যারা এখন করছে, মানে এখন যারা এই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে বা ঢুকতে চাইছে, তাদের না। হুম পক্ষে হুম কিন্তু একটা বিরাট রেজিস্ট্যান্সের জায়গা আছে। যে রেজিস্ট্যান্সটা আমাকে আমার সুপারভাইজার দিতে চাইছে না, বা আমার মেন স্ট্রিম ইনস্টিটিউশনাল রেজিস্ট্যান্স হচ্ছে, এরকম হুম হচ্ছে। হুম 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 এবং এই হুম হুম হওয়ার কারণটা কিন্তু কোনো ভ্যালিড কারণ নাই, পুরোটাই ইনভ্যালিড। হুম। না। যে যারা হুম। এই জাজমেন্টে মানে নট বসেছে, ব্যাকড বাই রিজন অ্যান্ড ইনফরমেশন। নট এট অল, নট যারা ব্যাকড। যারা এই হ্যাঁ। জাজমেন্টে বসেছে তাদের সময় নেই একটা লেখাপড়া, বা শ্রী অরবিন্দর উপরে কোনো লেখাপড়া সময় নেই। এমনকি পারসিউস দ্য ডেলিভারের ওপর যদি অনেক মেন স্ট্রিম ইউনিভার্সিটি টিচারদের কমেন্ট আমরা পড়ি, আমরা নেটে হুম আছি, হুম হুম উইল বি হুম শক হুম বাই, মানে পুরো পার্সপেক্টিভটাকে একটা ওই পারসিউস দ্য ডেলিভারকে একটা এলিজাবেথান প্লেয়ের একটা অ্যাঙ্গেলে দেখছে, হুম পেছনে হুম দেখছে। হুম 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 হুম। অর্থাৎ তারা কিন্তু মানে এই তার এই অর্থে বলতে পারে মিঙ্গল ড্রামার বিষয়টা তো তাদের কিছু। যাবে না আর কি, হ্যাঁ। তো যাবে না। এই দিস ঠিক। দিস ইজ টেম্পোরারি, আই বিলিভ দিস ইজ টেম্পোরারি, দিস উইল পাস উইথ টাইম। কিন্তু এই হুম। এই সময়ের মধ্যে দিয়ে যেতে হলে এটা একটা চিন্তার ব্যাপার তো বটে। এবং আমি আমি সেই কারণেই দর্শকদের এইটাই বলতে চাইবো বা বোঝাতে চাইবো যে মানে আমরা লাইফ ডিভাইন অব্দি এখনো পৌঁছইনি, হুম হুম কিন্তু আমরা যদি শুরুতেই থাকি, আর হুম। শুরুতে যদি আমি ওই কারণেই বললাম যে ফ্রম অ্যান মানে ফ্রম সামওয়ান হু ইজ ভেরি মাচ এনগ্রোসড ইন এস্থেটিক আইডিয়াস অফ লাইফ, and then he moves
এবং সেটা বলছেন যে একজন সে এই প্র্যাকটিসটা, এই যে প্র্যাকটিস অফ রাইটিং বিউটিফুল লাইন, শ্রী অরবিন্দর কবিতা তত্ত্বে উনি বলেন রিদমিক ভয়েজ অফ সেলফ ডিসকভারি। এই রিদমিক ভয়েজটা কিন্তু ওনার আর্লি পোয়েট্রিতেই শুরু হয়েছে। হ্যাঁ, এবং তারপরে এই সমস্ত আলোচনার শেষে আমি সেটনার থেকেই ওই বড় করে শব্দটি বলবো যে সেটনা তখনও বলেছিলেন সব ঠিক আছে, বাট দেয়ার ইজ সামথিং দ্যাট ই কল ট্রান্সলুনারি। একটা হিঞ্জ যেন আর্লি কবিতাতেও ছিল। আমাদের সেই হিঞ্জ এখনই যেতে হবে না, আমরা সেটা স্পিরিচুয়াল বললাম না, আমরা সে কথায় গেলাম না, কিন্তু অ্যাটলিস্ট যেভাবে শেক্সপিয়ার পড়ি, যেভাবে মিল্টন পড়ি, যেভাবে ওয়ার্ডসওয়ার্থ পড়ি, যেভাবে কিটস পড়ছি, তাদের বিউটির কনসেপ্ট পড়ছি, একবার শ্রী অরবিন্দ পড়ে দেখলেই হতো না যে এখানে কি আছে, একবার দেখি না? তা আমি পাঠকদের সেটাই বলবো যে রিড দি আর্লি পোয়েমস, তাতে অ্যান্ড রিড অ্যাজ আ স্টুডেন্ট অফ লিটারেচার, নিয়ে দেখাই যাক না সেখানে কি আছে। থ্যাংক ইউ। আমরা কবিতা নিয়ে অনেকক্ষণ শুনলাম, আপনাদের মতামত আমাদের মুগ্ধ করলো। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী অরবিন্দ এবং সাহিত্য চর্চা, তো আমি চাইবো যে ডক্টর রিমা ঘোষ এবং রিসার্চার অনুস্বা দাস, তারা উপস্থিত আছেন আমাদের মধ্যে, তারা আমাদের সাহিত্যের অন্য কোনো বলয় নিয়ে যদি আরেকটু আলোকপাত করেন, মানে প্রবন্ধ বা নাটক, মানে স্পেসিফিক্যালি সাহিত্যের এই দিকগুলোতে যদি আরেকটু আমাদের জানান। নমস্কার, সকলকে প্রণাম আর শুভেচ্ছা। রুদ্রাশিস্তা যেটা বলছিলেন ক্যাথলিক ইন্টিগ্রালিজম, তো খুব ইন্টারেস্টিংলি বলেছেন, সহজভাবে বলেছেন। তো সেই প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। এই যে শব্দটা ইন্টিগ্রাল যোগা বা বাংলা বললে পূর্ণযোগ, এই শব্দটা যিনি প্রথম ব্যবহার করছেন বা পরিচিত করছেন আমাদেরকে, তিনি হচ্ছেন শ্রী অরবিন্দ। তিনি ইন্টিগ্রাল থিওরি শব্দটা ব্যবহার করছেন না, কিন্তু তার যোগ দর্শনকে বর্ণনা করার জন্য ইন্টিগ্রাল যোগা শব্দটা ব্যবহার করছেন, এবং তার দ্য সিনথেসিস অফ যোগা গ্রন্থে এই বিশেষণটা প্রথম ব্যবহার করছেন। এই গ্রন্থে তিনি যোগ সাধনার একটা পূর্ণাঙ্গ রূপ তুলে ধরেন, যা কেবল শারীরিক বা মানসিক নয়, বরং আধ্যাত্মিক উন্নয়নের প্রতিও সমানভাবে দৃকপাত করে। পরবর্তীতে 1940-এর দশকে ইন্দ্র সেন শ্রী অরবিন্দের দর্শনের ভিত্তিতে আরেকটি শব্দের প্রচলন করছেন তার বইয়ের মাধ্যমে, যেটা হচ্ছে ইন্টিগ্রাল সাইকোলজি বা বাংলায় বললে পূর্ণ মনস্তত্ত্ব। এই মনস্তত্ত্ব মূলত ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশ এবং চেতনার বিবর্তনকে কেন্দ্র করে তৈরি। ইন্টিগ্রাল থিওরির ধারণাটার উৎস সূত্র খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 সালের মধ্যে, যখন বেদ ও উপনিষদ রচিত হচ্ছিল। এই গ্রন্থগুলোতে জগৎ, আত্মা, ঈশ্বর এবং তাদের যে পারস্পরিক সম্পর্ক, এই নিয়ে গভীর চিন্তা ভাবনা প্রকাশ পেয়েছে। এই দর্শন মানুষের শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক মাত্রাগুলোকে সমন্বিতভাবে বোঝার চেষ্টা করে, যা পরবর্তীতে ইন্টিগ্রাল থিওরির মূল দর্শনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। উপনিষদেও আমরা দেখতে পাই ব্রহ্ম ও আত্মার একত্বের মাধ্যমে যে সার্বজনীন চেতনার কথা বলা হয়েছে, তা আধুনিক যুগে ইন্টিগ্রাল থিওরির AQAL মডেল বা অল কোয়াড্রেন্ট অল লেভেল মডেল, এই ধারণার পূর্বসূরি হিসেবে ধরা যেতে পারে। এইভাবে ইন্টিগ্রাল থিওরির মূল ধারণাগুলি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। হিন্দু দর্শনের পাশাপাশি আমরা যদি আরো দেখি, ইন্টিগ্রাল থিওরি পূর্ণতত্ত্বের একটি দীর্ঘ সুপ্রাচীন ঐতিহাসিক ভিত্তি আমরা পাশ্চাত্য দর্শনেও দেখতে পাই। এর সূচনা ধরা যেতে পারে গ্রিক দার্শনিক পিথাগোরাস থেকে, যিনি সংখ্যার মাধ্যমে জগতের মৌলিক কাঠামো বোঝার চেষ্টায় একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন।
এরপর যার নাম উল্লেখযোগ্য তিনি হচ্ছেন প্লেটো। প্লেটোর দর্শনে আইডিয়া বা ফর্মের মাধ্যমে, ধারণার মাধ্যমে এক বহুমাত্রিক বাস্তবতার কথা বলছেন, যেখানে বস্তু জগৎ এবং আদর্শ জগতের মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক বিদ্যমান। এরপর আরেকজন আছেন মার্কাস অরেলিয়াস। তিনি আত্মসংযম, যুক্তিবাদ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে এক ধরনের নৈতিক ও আধ্যাত্মিক সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করছেন। প্লটিনাস নব্য প্লেটোনিক দর্শনের প্রবর্তক হিসেবে দ্য ওয়ান বা একক ধারণার মাধ্যমে সর্বসত্তার উৎস ঐক্যের কথা বলেন, যা ইন্টিগ্রাল দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ পূর্বসূরি। তার দর্শনে বহুত্বের মধ্যে ঐক্যের সাধনা এক কেন্দ্রীয় চিন্তা ছিল। এইভাবে পাশ্চাত্য দর্শনের ইতিহাসেও এমন একটি ধারা গড়ে ওঠে যা বাস্তবতার বিভিন্ন স্তর ও মাত্রাকে একটি সামগ্রিক কাঠামোতে বোঝার চেষ্টা করেছে। পরবর্তীকালে এই ঐতিহাসিক ধারাগুলি আধুনিককালে কেন উইলবারের মতন চিন্তাবিদদের হাত ধরে আরো সুসংহত রূপে ইন্টিগ্রাল থিওরি হিসেবে পরিগঠিত হয়েছে। তো এই প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে শ্রী অরবিন্দ, যেটা রুদ্রাশিস্তা বলছিলেন, তিনি কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় দর্শনেই সুগভীর জ্ঞান রাখতেন। তিনি সংস্কৃত, বাংলা, তামিল, ইংরাজি, গ্রিক, ল্যাটিন, ইটালিয়ান, ফ্রেঞ্চ এই সমস্ত ভাষায় কিন্তু বিশাল সাহিত্য পাঠ করেছিলেন। তো এই দুই ধারার অন্তর্নিহিত সারমর্ম তিনি গভীরভাবে অনুধাবন করে এক নতুন দর্শন ও সাধনার পথ নির্মাণ করেন, যার নাম তিনি দিচ্ছেন পূর্ণযোগ বা ইন্টিগ্রাল যোগ। তো সেই যোগের ধারাটি আমরা ওনার পরবর্তীকালে যে লেখাগুলো বা প্রথম দিকেরও যে লেখাগুলো যেটা আলোচনা হচ্ছিল, কবিতা বা পরবর্তীকালে নাটক, এগুলোতেও কিন্তু আমরা প্রাধান্য দেখতে পাচ্ছি এই ধারণাটির। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবার চলে যাব রিমাদির কাছে। আমরা রিমাদির কিছু মূল্যবান বক্তব্য শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। আজ সত্যি ভালো লাগছে, এই জন্য মজারও লাগছে যে একটা খুব ইনফর্মাল একটা পরিবেশ আমরা পেলাম, এবং ইনফর্মাল হলেও যে রিচ ইনফরমেশন এবং তার ব্যাখ্যা আমরা পেলাম, এটা বিশেষত রুদ্রাশিসদার কাছ থেকে, সেটা খুবই রেয়ার, এরকম সুযোগ হয় না। আর গল্প শুরু হবে তো ঠিক ভাবিনি, বা কি হবে একটা খুব দ্বিধা ছিল মনের মধ্যে, কিন্তু এখন দেখছি ও আমাদের তো আধ ঘন্টাও কাটবে না, কি করে কাটবে ভাবছিলাম, এখন দেখছি 1 ঘন্টার বেশি সময় কেটে গেছে এবং আমরা কেউ মাইক বন্ধ করতে চাইছি না। তো এই আলোচনার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট আমার মনে হলো, যেগুলো আমাদের মধ্যে বারবার একটা দ্বিধা সৃষ্টি করছে বা প্রশ্ন জাগাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে আনইজ, একটা কমন আনইজ আমরা দেখতে পাই সেইটা। আর রুদ্রাশিস্তা বললেন যে আস্তে আস্তে যত সময় কাটবে তত আমরা দেখব যে এই আনইজটা সরে যেতে শুরু করেছে। এতে শ্রী অরবিন্দেরই একটা কথা মনে হয় যে ইগো ওয়াজ দ্য হেল্পার অ্যান্ড ইগো ইজ দ্য বার। যে ইগো একদিন আমার হেল্পার ছিল, আমাকে আমার সাহিত্য ক্ষেত্রে, আমার প্রফেশনে আমাকে একটা জায়গা দিতে, আমাদের মনে হচ্ছে যে শ্রী অরবিন্দকে একটু সরিয়ে রাখলে আমি হয়তো একটু বেটার একটা স্টেজ পেয়ে যাব। ওই শ্রী অরবিন্দের সামনে দাঁড়িয়ে, তার ঔদার্যের সামনে দাঁড়িয়ে, তার বিশাল আকাশের সামনে দাঁড়িয়ে আমি এতটাই একটা পিগমির মতো দেখতে লাগে আমাকে, আমার তাকে গ্রহণ করতে খুব দ্বিধা হয়। এইটাই কারণ। আর সময়ের সাথে সাথে যেরকম একটি লেখা ঢুকেছে, আমার ধারণা যে আগামী 50 বছরে আমরা একটা বৃহত্তর ক্ষেত্র পাবো, যেখানে আমরা শ্রী অরবিন্দকে আরো বিশেষভাবে, শুধু সাহিত্য ক্ষেত্রে কেন, জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা আরো পরিষ্কারভাবে শ্রী অরবিন্দের নাম নিয়ে আমরা পড়ব। কারণ যখন প্রথম সাহিত্য পড়াতে শুরু করি কলেজে, তখন গৌতমদা বলতেন, শোনো যা পড়েছো ওখানে গিয়ে শ্রী অরবিন্দ করবে না,
তাহলে লোকে পালিয়ে যাবে ক্লাস থেকে। তো আমি একটা বুদ্ধি এঁটেছিলাম যে পড়তাম, পড়ে তার অ্যাপ্লিকেশনগুলো শ্রী অরবিন্দের নাম না নিয়ে ব্যাখ্যা করতাম, এবং তাতে আমার পড়ানোতে আমি দেখেছি সেখানে কম্প্রিহেনশন অনেক বেশি এসেছে, ছাত্রছাত্রীদের অনেক কাছে যেতে পেরেছি, এবং তারা ওই আলোতে বুঝতে, যে আপনি যেমন করে গবলিন মার্কেট পড়িয়েছিলেন, ওই গীতা দিয়ে পড়িয়েছিলেন, সেটা যে আসলে শ্রী অরবিন্দ ছিল সেটা তো আর বলিনি। তো এই মজাটা আমাদেরই দায়িত্ব ছাত্র, মানে শিক্ষক হিসাবে এবং সাহিত্যের ছাত্র হিসাবেও, যে আমরা যেন এই ব্রিজটা, এই সেতুটা গঠন করতে পারি, তবেই তো ইন্টিগ্রাল ফিলোসফির একটা, মানে সঠিকভাবে সেটাকে সংজ্ঞায়িত করা হয়, প্রতিষ্ঠা করা যায়। কিছু কিছু কথা, যে ইন্টিগ্রাল ফিলোসফি নিয়ে যেহেতু কথা হচ্ছে, যারা মানে সাধারণ মানুষ, মানে যারা চট করে সাহিত্য পড়ছি বলে সাহিত্য পড়েন না, তারা তো শ্রী অরবিন্দমুখী হন না, তারা হয়তো শ্রী অরবিন্দকে নিয়ে যে যোগের কথাগুলো আছে, যোগের যে গাথাগুলো আছে, বই আছে, সেগুলোতে ইন্টারেস্টেড হন। তো আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে যে শ্রী অরবিন্দের লেখাতে কিভাবে আমরা এই ইন্টিগ্রাল ফিলোসফি নিয়ে যে কথা হচ্ছে সেটা কিভাবে শ্রী অরবিন্দের কাছে সংজ্ঞায়িত হচ্ছে, এবং কিভাবে আমরা কিভাবে তাকে একজন সাহিত্যকার হিসাবে আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। তো পূর্ণযোগের সাধন পদ্ধতি বইটা আমাদের কাছে খুব পরিচিত, শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের বইটি। ওখানে যেভাবে উনি সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন মুখবন্ধে, আমি তার আলোতেই শুরু করছি, যে নতুন যুগের মানুষের জন্য নতুন ধরনের সাধনার পথ, পূর্ণতাকামী মানুষের জন্য চাই পূর্ণ যোগের সাধনা। পরবর্তীকালে নিশ্চয়ই আমরা আলোচনা করব যে সমন্বয়বাদী যোগ, এর থেকে কিন্তু পূর্ণ যোগের যে অ্যানালিসিস বা তার যে ধারণাটা, সেটা অনেকটাই আলাদা। যদি একটা আমি উদাহরণ দিতে পারি, এই গ্রন্থে শ্রী অরবিন্দ বলছেন যে পূর্ণ যোগ হচ্ছে সূর্যমুখী ফুলটি যেন সূর্যের সামনে নিজেকে মেলে ধরছে, আর তার মানে তার যে এলিমেন্টসগুলো রয়েছে, সেই সূর্যমুখীর চারাটার মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে, সেগুলো তার সমগ্র চেতনা নিয়ে সূর্যের দিকে নিজেকে মেলে ধরছে, তার কাছে নিজেকে সমর্পণ করছে। আর আরেকদিকে যদি সমন্বয়বাদী যে যোগটা, অনেক সময়, কারণ কালকে আমি আর অনসূয়া আলোচনা করছিলাম যে কিভাবে ইন্টিগ্রাল ফিলোসফিকে সত্যি, বা ইন্টিগ্রাল অ্যাপ্রোচকে আমরা বাংলায় কি বলতে পারি, সমন্বয়বাদী যোগ কি বলা যায়, তখন আমরা বুঝতে পারি যে এই যে সমন্বয়বাদী যোগ কখন, যখন আমার কাছে যে একটা কাঠের টুকরো আছে, সেই কাঠের টুকরোটা দিয়ে আমি সেটা একটা বেঞ্চেও লাগাতে পারি, আমি সেটা দিয়ে একটা বাক্সও করতে পারি। তো এটা আমার উপর নির্ভর করছে আমি কাঠের টুকরোটাকে কিভাবে ব্যবহার করব। তো বাহ্যিকভাবে আমি নিয়ন্ত্রণ করছি যে ওই পার্টিকুলার এলিমেন্টটা কিভাবে ব্যবহৃত হবে, কিন্তু সূর্যমুখীর চারাটাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করছি না, সে স্বতঃস্ফূর্তভাবে ওই সূর্যের দিকে নিজেকে মেলে ধরেছে। তাই শ্রী অরবিন্দ নির্দেশিত পূর্ণ যোগ হলো একটা সম্পূর্ণাঙ্গ দিব্য রূপান্তর বিধায়ী সাধনা। এ সাধনা বিশেষভাবেই জগৎকে নিয়ে, জীবনকে নিয়ে, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। এ সাধনায় মানুষের সমগ্র প্রকৃতিকে যথাসম্ভব শুদ্ধ ও রূপান্তরিত করে শ্রী ভগবানের দিব্য ক্রিয়ায় তা আমরা অর্পণ করি, এবং যখন অর্পণ করি আমরা কি রিফ্লেক্ট করি, আমাদের মধ্যে কতখানি প্লাস্টিসিটি আছে, আমাদের মধ্যে কতখানি লুমিনোসিটি বা আলোর জন্য আস্পৃহা আছে। শুধু অন্তশ্চেতনায় অধ্যাত্ম উপলব্ধির মধ্যে মগ্ন হয়ে থাকা নয়, পরন্তু সাধকের বাহ্য সত্তাকেও সর্বতোভাবে ও সর্বাঙ্গীনতায় দিব্য প্রকাশের শরিক করে তুলতে হয় এই সাধনায়। এবং পূর্ণযোগের সাধনা আমরা জানি সেটা আচার সর্বস্ব নয়, এটি হলো সাইকো স্পিরিচুয়াল, সহজ ছন্দে চেতনার ঊর্ধ্বায়ন ও অন্তরায়নের সাধনা। এই সাধনা কোনো বিশেষ সাধকের দৈনন্দিন জীবনচর্যাকে সাধনার কাল বা অসাধনার কাল, আমরা বলি না যে এখন আমার পুজোর সময়, এরকমটি নয়। আমার সারাটা দিনই পুজোর সময়, এমনকি আমার ঘুমটাও হচ্ছে আমার আরাধনার সময়, এইভাবে কিন্তু পূর্ণ যোগ জীবনকে দেখছে। তাই দ্য সিনথেসিস অফ যোগা এই বইতে শ্রী অরবিন্দ যখন পূর্ণযোগের পদ্ধতিটিকে বর্ণনা করছেন, তিনি তিনটি পয়েন্ট বা তিনটি আধারের কথা বলছেন। প্রথমটি হলো মিথ্যা কামনা বাসনায় জর্জরিত হয়ে যে অসৎ অন্তর্পুরুষ
তাকে প্রতিস্থাপিত করা, এবং কার দ্বারা করব? প্রকৃত অন্তঃপুরুষ বা চৈত্য সত্তার দ্বারা। শ্রী অরবিন্দ সাহিত্যে বা যখন আমরা লিটারেরি ক্রিটিসিজমের কথা রুদ্রাশিসদা বলছিলেন, যে শ্রী অরবিন্দের অ্যাপ্রোচকে নিয়ে আমরা কিভাবে অন্যান্য গ্রন্থের বিভিন্ন চরিত্র, তার ঘটনাবলীকে দেখতে পারি, তখন এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে একটি কাজ আমি যখন করছি সেটা আমার যে রং সেলফ বা ফলস সেলফ তার দ্বারা পরিচালিত হয়ে করছি, নাকি চৈত্য সত্তার বশবর্তী হয়ে করছি। মানসী প্রেমকে দিব্য প্রেম ও ধারার ক্রমে ক্রমে ঊর্ধ্বায়িত করা, এই মানসী প্রেম কিভাবে দিব্যায়িত হচ্ছে, এই উদাহরণ তো শ্রী অরবিন্দের নাটকে, কবিতায় যেমন সম্পূর্ণভাবে রয়েছে, ঠিক তেমনইভাবে শ্রেয়া আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে তার অন্যান্য গ্রন্থ, প্রবন্ধ, সেই নিয়ে হয়তো আজকে আলোচনা করার খুব সুযোগ থাকবে না, কিন্তু যখন আমরা যেমন দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি পড়ছি বা দ্য হিউম্যান সাইকেল পড়ছি, সেখানেও তো এই দেখছি যে সাধারণ মানুষের যে যে ইন্টারাকশন, সেইটা কিভাবে দিব্যায়িত না হলে, বেটার লাভের দ্বারা প্রতিস্থাপিত না হলে মানুষ কিন্তু ডেথকে জয় করার পথে এগিয়ে যেতে পারে না। আর তৃতীয় হচ্ছে চেতনাকে তার দৈনন্দিন সাধারণ মানসিক স্তর থেকে উন্নীত করে আধ্যাত্মিক ও অতিমানসিক স্তরে যাতে আমাদের অন্তর্পুরুষ প্রাণশক্তি মিথ্যা আবরণের অপলাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ মানসিক, আমরা যে সাধারণ মানসিক স্তরে থাকি সেখান থেকে উঠে কিভাবে আমরা আধ্যাত্মিক এবং অতিমানসিক চেতনার দিকে এগিয়ে যেতে পারি, যাতে আমাদের মধ্যে যে মিথ্যার অপলাপ রয়েছে সেখান থেকে আমাদের অন্তর্পুরুষ মুক্ত হতে পারেন। রুদ্রাশিসদার আলোচনার সূত্র ধরেই বলবো যে শ্রী অরবিন্দ ইজ আ ম্যান হু ইজ কমপ্লিটলি ফ্রি অফ এনি কাইন্ড অফ প্রি কন্ডিশনিং, তাই তো? তাই ওই যে প্রি কন্ডিশনিংটা যে ওনার মধ্যে নেই, আমরা যে সংজ্ঞায়িত করতে পারছি না, স্ট্রেট জ্যাকেট করতে পারছি না, এটাই তো কারণ যে তার অন্তর্পুরুষ, তার যে রাইটিংয়ের যে তার সেন্টার, সেইটিকে তিনি সঠিকভাবে ধরে দিয়েছেন আমাদের কাছে। এই কারণে যখন এই সত্য অন্তর্পুরুষ, তাকে তিনি মুক্ত করতে পারছেন বলেই আর মিথ্যার অপলাপ তার মধ্যে নেই। আর এই কারণেই তার লেখাকে আমরা কোনোভাবেই একটা সামাজিক রচনা, আমরা বলি যে ইতিহাস নিয়ে রচনা হচ্ছে দ্য হিউম্যান সাইকেল, পড়তে গিয়ে মনে হবে যে আরে এটাতে তো সমাজ চেতনাও রয়েছে, এটাতে তো রাজনৈতিক চেতনাও রয়েছে। যে কোনো লেখাকেই আমরা কিন্তু শুধুমাত্র এই যেগুলো আমরা লিটারেচারে পড়ি সেই ধরনের নয়, আমরা অন্যান্য লেখাগুলোকেও আমরা স্ট্রেট জ্যাকেট করতে পারছি না। দর্শনের লেখাগুলো লিখেও বলছেন আর এটা তো, আমি তো দার্শনিক নই, অথচ বেস্ট অফ দ্য ফিলোসফার্স বলবেন এটা দর্শন ছাড়া আর কি, তাই না? তাই এই যে ইন্টিগ্রালিজম শুধুমাত্র তো তার থিওরিতে নয়, তার লেখাতেও রয়েছে, এবং আমাদের জীবনেও সেটা আমরা কিভাবে রিফ্লেক্ট করতে পারি, আনতে পারি, এটাই আমাদের বারে বারে ভাবনার বিষয় হবে। কারণ এনইপি 2020 এসেছে, সেখানে আর শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো হবে না, আমাদের জীবনের পরতে পরতে কিভাবে শ্রী অরবিন্দকে আনা যায়, স্কিল সেটিংয়ের ক্ষেত্রেও আনা যায়, সেটা আমাদের বিচার্য বিষয় হবে। এটুকুই বলার আজকে, অনেক সময় নিয়ে নিয়েছি গল্প করতে করতে। হ্যাঁ, রুদ্রাশিসদা বা আর কেউ যদি কনক্লুড করতে চান। হ্যাঁ, আমি একটু জিজ্ঞাসা করি যে আপনারা যারা উপস্থিত আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কারোর কাছে, আপনারা একটু ফ্রিলি জিজ্ঞেস করুন, কারণ এটা আমাদের একদম ঘরোয়া বৈঠকি আড্ডা, এখানে কোনো সংকোচের ব্যাপার নেই। তো যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা প্লিজ করুন। নমস্কার, আমার নাম অনঞ্জন মজুমদার। কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই, তবে এত ভিন্ন ধর্মী একটা আলোচনা শুনলাম, মানে যেটা প্রথমেই রুদ্রাংশিস বাবু শুরু করলেন, যে এই রকম আলোচনা, মানে আলোচনা চক্র বিভিন্নভাবেই হয়, যে কোনো আধ্যাত্মিক পরিমণ্ডলে আরেকটু বেশি হয়, তার মধ্যে একটা গাম্ভীর্য থাকে, তার প্রয়োজনও থাকে, কিন্তু অনেক সময় সেটাতে তার যে মূল সুরটা বা তাদের যে দর্শন বা তারা যে কারণে এসছেন, তারা তো দার্শনিক হতে আসেননি বা কিছু প্রচার করতে আসেননি, তারা একটা জীবনের দিশা দেখাতে এসছেন, সেটাই কোথাও একটা হারিয়ে যায়। তো এই আলোচনায় সেই জিনিসটা যেভাবে ধরা রইল, সেটা আমাদের প্রত্যেক শ্রোতাকে অসম্ভবভাবে সমৃদ্ধ করেছে। তাই সকলকে আন্তরিক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর করে বললেন। তো আর কারোর কি কোনো প্রশ্ন বা কিছু আছে? কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমরা যখন ওনাদের পেয়েছি আমরা চাইবো যে ওনাদের কাছ থেকে আরো একটু বেশি কিছু শুনে নিতে। তো আহ, আপনাদের যদি কারোর কাছে কোনো প্রশ্ন থাকে। বেশ, তো আমরা অনুষ্ঠানের। আমি একটা কিছু বলতে চাই, হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে এই মানে ইয়াং চ্যাপদের প্রথমেই খুব আন্তরিক অভিবাদন জানাই। এত সুন্দর করে সমস্ত কথা, যার মুগ্ধ হয়ে আমি শুনছিলাম রিমার কথা, সরস্বতী দি নমস্কার। হ্যাঁ সুপ্রভাতের কথা, সুপ্রভাতের কথা খুব ভাল লাগছিল। মানে ভাবতেই পারছিলাম না এত সুন্দর একটা সমৃদ্ধ আলোচনা পাবো আর কি। সবার আগে সোমাকে তো আমি ভীষণ ভাবে আন্তরিক অভিবাদন জানাই এটা অর্গানাইজ করার জন্য। হ্যাঁ, আর রিমা কি সুন্দর পড়েছো, কি সুন্দর, চমৎকার, অনসূয়াও চমৎকার, খুব খুব ভাল লাগলো। সোমালি, মিউটে আছো, শুনতে পাচ্ছি না তোমার কথা। মিউট। সরি, থ্যাংক ইউ সরস্বতী দি। আমি নিজেও ভাবতে পারিনি যে জিনিসটা এত সুন্দর হয়ে যাবে। মানে কাল পর্যন্ত সুপ্রভাতের সাথে আলোচনা করে, রিমার সাথে আলোচনা করে বুঝতে পারছিলাম না কিভাবে এটা হবে। তো ফাইনালি রুদ্রাশিসটার উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। তো কিন্তু এত সুন্দরভাবে সুপ্রভাত বা এরা সকলেই আমার থেকে বয়সে ছোট, কিন্তু জ্ঞান বৃদ্ধ ওরা আমার থেকে। তো রিমা, সুপ্রভাত যেভাবে বা অনুসূয়া যেভাবে বললেন, সর্বোপরি শ্রেয়া তো খুব সুন্দরভাবে এইগুলো কন্ডাক্ট করতে পারে, সেজন্যই ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম। তো আমি রুদ্রাশিসটার কাছে তো কৃতজ্ঞ এবং এদের সকলের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি আমি যার কাছে কৃতজ্ঞ সেটা হচ্ছে গৌতম ঘোষাল। অথবা গৌতম ঘোষালই আমার এনাদের প্রত্যেকের সাথে পরিচিত ওনার মাধ্যমে। উনি ঢুকেও ছিলেন, বেরিয়ে গেছেন। আমি নিলয় প্রোগ্রাম আছে মনে হয় সেজন্য চলে গেছেন। আমি চেষ্টা করবো ওনাকে একদিন রাখতে। এবং যারা আছে সরস্বতী দি বা যারা এখানে আছেন তাদের মধ্যেও সকলকে বলে রাখি, যদি কেউ কোনো বিষয় বলতে চায় সেটা যেন আমাকে একটু জানায়। তো আমি, এনারা তো রোজই থাকবেন এবং এরা চেষ্টা করবো আমি ইউটিউবে নিয়ে যেতে, কারণ যাতে এটা আরো যারা উপস্থিত থাকতে পারলো না তারা শুনতে পারে। এত সুন্দর আলোচনা, আমার নিজের আজকেই মানে আফসোস হচ্ছে যে কেন আমি ইউটিউবে করলাম না। আসল বুঝতে পারিনি ব্যাপারটা, তবে আমি চেষ্টা করবো। রিমা নিশ্চয়ই রেকর্ডিং করেছো, এটাকে আমি দিতে ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো এবং পরিবার থেকে ইউটিউবে আমি এটা রাখবো। অপূর্ব হয়েছে, আমি সবার কাছে আবার একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। আর একটা কথা বলি, দ্য গ্রেস ইজ অন আস। হ্যাঁ, যেভাবে আলোচনা হলো, দেয়ার গ্রেস ইজ অন আস, মানে এটা কাজ করে, অনেকভাবেই কাজ করে। হয়তো এই প্রোগ্রামের শেষে আমরা আরেকটু বেশি সূক্ষ্ম মন থাকলে আমরা নিজেরাই হয়তো অ্যাপ্রিসিয়েট করব যে এটা কখনোই সম্ভব হতো না উইদাউট দেয়ার গ্রেস অ্যাক্টিং অন আস, অল অফ আস। ভাবনাটাই তো তার দেয়া। হ্যাঁ, হয়ে ওঠা সাবজেক্টে আলোচনা হচ্ছে, কেন মাথায় এলো যে শ্রী অরবিন্দের সাহিত্য ভাবনা নিয়ে একটু আলোচনা হোক, সেই ভাবনাটাই তো তার দেওয়া। ঠিক ঠিক। তো আমরা একদম অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। তো আমরা এখন শেষ করব, শ্রী অরবিন্দের কথাতেই শেষ করব। শ্রী অরবিন্দ বলছেন অল লাইফ ইজ যোগা। তো আমাদের প্রত্যেক দিনের হয়ে ওঠা, আমাদের প্রত্যেক দিনের কাজ, আমাদের প্রত্যেক দিন এই যে আরাধনা সাধনা যাই বলি, এটাই আমাদেরকে পরবর্তী জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আমি শুধু, যেহেতু কবিতা নিয়ে একটু আলোচনা হলো, তো আমি দুটো রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে শেষ করছি। রবীন্দ্রনাথ বলছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। নমস্কার।